রাতের ঝিরিঝিরি ঠান্ডা বাতাস, তার সাথে চারপাশের অসংখ্য গোলাপের সুগন্ধ পরিবেশটাকে একেবারে মাতিয়ে রেখেছে। সাদিদ এমনিতেই নীলাতে মত্ত, আর আজ পরিবেশটা যেন তাকে আরও মাতাল করে তুলছে। সাদিদ নীলার গলায় কামড় দেওয়া জায়গাটাতে এবার ছোট্ট ছোট্ট চুমু খেতে লাগল। সাদিদের কামড়ে গলাটা হালকা জ্বলছিল। এখন সাদিদের ভেজা ঠোঁটের আলতো ছোঁয়ায় নীলার বড্ড আরাম লাগছে। নীলা আবেশে চোখজোড়া বন্ধ করে ফেলেছে। তারা দুজনই একে অপরের সান্নিধ্যে এতটা মত্ত যে আশেপাশের কোনো কিছুতে আপাতত তাদের বিন্দুমাত্র খেয়াল নেই। তারা কেবল ভালোবাসা পাওয়া এবং দেওয়াতে ব্যস্ত। আচমকা অনেকগুলো টর্চ লাইটের আলোতে তাদের চোখ ঝলসে উঠল। তাই সাদিদ নীলাকে ছেড়ে দিয়ে চোখের উপর হাত ধরল। আলোগুলো সব চোখে এসে লাগছে। দেখছেন মেম্বার সাব, আমি আপনেরে কইছিলাম না দুইডা পুলামাইয়া বাগানের মধ্যে ফষ্টিনষ্টি করতাছে। হুম জামাল, তাই তো দেখতাছি। ঢাকার থাইক্কা নোংরা মাইয়াপোলা আইয়া অহন আমাদের গোলাপ গ্রামটাও নোংরা করতে লাগছে। মেম্বার সাব, এইগুলোরে এখনই মাটির নিচে পুঁতে ফেলেন, তাইলে আর ভবিষ্যতে এমন দুঃসাহস কারো হইব না। আরে মিয়ারা আসতে দেখি না আগে রসের নাগররে, তারপর না হয় মারামারি কথা আইব। নীলা সাদিদের শার্ট ভয়ে শক্ত করে খামচে ধরেছে। সাদিদও নীলাকে এক হাতে শক্ত করে জড়িয়ে রয়েছে। সামনের লোকজনের কুৎসিত কথাগুলো শুনে তার আর বুঝার বাকি নেই যে তারা মস্ত বড় একটা ঝামেলায় ফেঁসে গিয়েছে। কিন্তু এখন নোংরা কথা শুনে মাথা গরম করলে চলবে না। পরিস্থিতি সামলাতে ধীরে সুস্থে পদক্ষেপ নিতে হবে, নতুবা তারা গ্রামের মানুষ, খুনাখুনিতে যেতে তাদের সময় লাগবে না। সাদিদ এবার নীলাকে ছেড়ে এগিয়ে আসতে চায়াল, কিন্তু নীলা ভয়ে মাথা ডানে বামে করছে। ভয়ে তার চোখজোড়াতে অশ্রুকণারা এসে ভিড় জমিয়েছে। নিজের প্রাণপাখির অসহায় ভয়ার্ত মুখটা দেখে সাদিদের বুকটা চিনচিন ব্যথা করছে। দোষটা তারই, নীলাকে নিয়ে এতরাতে এমন একটা গ্রাম্য পরিবেশে আসা তার মোটেই ঠিক হয়নি। সেও তো এমনটা চায়নি, কিন্তু সব মিলিয়ে এতটা রাত হয়ে গেল। এখন এসব ভেবে খারাপ বই কি লাভ হবে না। তাই সে নীলাকে নিয়েই সামনে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম। আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু মনে হচ্ছে আপনি এই এলাকার একজন সম্মানিত লোক। আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে আপনারা বিষয়টা খুব খারাপভাবে নিচ্ছেন। প্লিজ দয়া করে এমনটা চিন্তা করবেন না, আমরা ভালো ফ্যামিলির ছেলে মেয়ে। কারণবশত এখানে এত রাত হয়ে গিয়েছে। মোর্শেদ তালুকদার সাদিদের কথায় তার পাশে লোকদের দিকে তাকালেন। তারা নিজেদের মধ্যে ফসুর ফসুর করছে। সাদিদের কথায় তারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় পাচ্ছে, আর তাদের দেখে ভদ্র পরিবারের মেয়েছেলেও মনে হচ্ছে। তাই তারা এবার খানিকটা ধমল। কিন্তু পাশ থেকে চৌকিদার জামাল বলে উঠল, মেম্বার সাব, আপনি ওমন চুপ কইরা আছেন কেন? এই পুলা কি কইল আর না কইল তাতে আপনারা ধৈম্যা যাইতেছেন কেন মিয়া ভাইরা? এগুলারে শাস্তি দেওন লাগবে, নতুবা আমাগো গেরামের বদনাম হইব। প্লিজ আপনি এমন করে বলবেন না, একটু বুঝার চেষ্টা করুন। আমরা কোনো খারাপ কাজ করছিলাম না। অত বড় মিছা কথা। আমি নিজের চোখে দেখছি তুই এই মায়ার পরনের শাড়ি খইলা বুকের উপর দলাইমলাই, চুমাচুমি ছি ছি, আমার মুখ দিয়ে এসব কথা বাহির হইব না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। উপস্থিত সবাই এবার থুথু ছিটিয়ে তাদের ঘৃণা প্রকাশ করছে। সাদিদ অসহায় চোখে চৌকিদার জামালের দিকে তাকাল। হালকা আলোতে তার পান খেয়ে বিদঘুটে হলুদ দাঁতগুলো আরও বেশি বিদঘুটে লাগছে। আর সে সেই বিদঘুটে দাঁত ক্রমাগত কিরমির করছে। আজকাল মানুষ কারো ভালো না করতে পারুক, কিন্তু মন্দ করতে পিছুপা হবে না।
চৌকিদার জামাল নিঃসন্দেহে সেই লোকগুলোর অন্তর্ভুক্ত। এই, তোরা কে কোথায়? এগুলারে বাইন্ধা নিয়ে আয়। প্লিজ এমনটা করবেন না। আপনারা একটু ওয়েট করুন, আমি এখনই পাশের থানার অফিসারের সাথে যোগাযোগ করছি। মেম্বার সাব, খবরদার এই পুলার কথা শুনবেন না। হে হুহুত চালু আছে। সাদিদের ইচ্ছে করছে জামালকে তুলে একটা আছাড় দিতে। শুধু পরিস্থিতির চাপে তাকে চুপচাপ এসব বাজে কথা সয়ে যেতে হচ্ছে। না, কোনো অসিটসি ডাকা লাগব না। আমি গ্রামের মেম্বার, তাই আমি এর বিচার করুম। এই নিয়ে আয় তাদের। সাদিদ নীলার দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেলল। নীলা সাথে আছে বিধায় মারামারি বা হাতাহাতি কোনোটাই সাদিদ এখন করতে পারছে না। কেননা সে কোনোভাবেই নীলাকে নিয়ে রিস্ক নিতে পারবে না। তাই বাধ্য হয়ে তাদের সাথে যেতে হচ্ছে। একটা বড় উঠোনের মাঝখানে নীলা সাদিদকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে তারা কোনো ফাঁসির আসামি। আশেপাশের পরিস্থিতি ঠিক এমনটাই নির্দেশ করছে। রাত অনেক হলেও ছেলে, বুড়ো, মহিলা মানুষের অভাব নেই। গ্রামে মোটামুটি অল্প সময়ের মধ্যেই তাদের ঘটনা ছড়িয়ে পড়েছে। সাদিদ শিওর না, কিন্তু তার সিক্স সেন্স বলছে এখানে অবশ্যই চৌকিদার জামালের হাত রয়েছে। উৎসুক জনতা ইতিমধ্যে অপরাধীদের শাস্তি পর্যন্ত নির্ধারণ করে ফেলেছে। আপনারা এটা ঠিক করছেন না। আপনারা যদি আইনগত কোনো শাস্তি দিতে চান তাহলে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাকে একটা কল করার সুযোগ দিন। তারপর না হয় আপনারা কোনো পদক্ষেপ নেবেন। শুনো শহুরে ছেলে, এটা আমাদের গ্রাম, তাই এখানে তোমার কথা চলবে না। কিন্তু আমাকে একটা। এই মিয়া থামো। মাইয়া নিয়া আমাদের বাগানে ফষ্টিনস্টি কইয়া আইছস কথা কইতে। আপনি চুপ করেন। সেই কখন থেকে আজেবাজে কথা বলছেন। ও আমার হবু স্ত্রী। দুইজনে একটু ভালো সময় কাটানোর জন্য এখানে এসেছিলাম। বিশ্বাস না হলে বাগানের লোকের সাথে কথা বলেন। উনারা টাকা নেওয়ার সময় তো এমন কিছু বলেনি, নতুবা আমরা কখনো আসতাম না। হেরে ছমির, তোর বাগানেই তো এই সব। তুই কিছুক। তালুকদার সাহেব, এখানে আমার কোনো দোষ নাই। এই ভাই আমাদের টাকা দিয়া সব ব্যবস্থা করছে, কিন্তু তারা যে এই আকাম করব আমাগো এমন কিছু কয় নাই। আপনারা বারবার এমন বাজে শব্দ ব্যবহার করছেন কেন? আমি তো বললাম সে আমার হবু স্ত্রী। খুব শীঘ্রই আমরা বিয়ে করব, তাই প্লিজ এমনভাবে বলবেন না। সাদিদের কথা শুনে এবার মোর্শেদ তালুকদার কপালে আঙ্গুল ঘষে কিছু চিন্তা করতে লাগলেন। মিনিটখানেক পর গম্ভীর স্বরে বলে উঠলেন, তা তোমরা সত্যিই বিবাহবন্ধনে আবদ্ধ হইতে যাইতাস? জি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তাইলে মিয়া তোমাগো মাফ করন যাইব, কিন্তু আমার একটা শর্ত আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলুন, আমি আপনার শর্ত পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। তোমরা বিয়া করো আর যাই করো, কিন্তু তোমাদের লাইগ্গা আমাগো গ্রামের সম্মান নষ্ট হইছে। এখন যদি আমরা তোমাদের এমনি এমনি ছাইরা দেই তো আমাদের গ্রাম লোকসমাজের কাছে ছোট হইয়া যাইব। কেউ আমাদের গোলাপ গ্রামরে নিরাপদ মনে করব না। এইটুকু বলে মোর্শেদ তালুকদার থামলেন। সাদিদ নীলার দিকে এক পলক তাকিয়ে বললেন, তাই তোমাদের এই মুহূর্তে বিয়ে করতে হইব? ইসলামী শরীয়ত মোতাবেক এই মাইয়ারে তোমার এখন বিয়ে করা লাগব। আমাদের সবার সামনেই এই বিয়া সম্পূর্ণ হইব, নতুবা আমরা তোমাদের যাইতে দিমু না। তালুকদারের কথা শেষ হতেই উপস্থিত আমজনতা বাওভা দিতে লাগল। সবাই তার বিচারে মারাত্মক খুশি। তালুকদার সাহেবও হাত নাড়িয়ে সবার বাওভা সাদরে গ্রহণ করছেন। সাদিদ এক পলক পাশে দাঁড়ানো নীলার দিকে তাকাল। তার গাল বেয়ে টুপটুপ করে নোনা জল গড়িয়ে পড়ছে।
সবার এমন কথা শুনে সে নিঃশব্দে ফুপিয়ে কান্না করছে। সাদিদ লম্বা করে একটা শ্বাস টানল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল, দেখুন, আমরা এমন কিছু করব না। বিয়েটা কোনো ছেলেখেলা নয়। আমরা বিয়ে অবশ্যই করব, কিন্তু সেটা আমাদের পরিবারের সব সদস্যদের উপস্থিতিতে, তাদের সম্মিলিত উদ্যোগে। এভাবে তাদেরকে ব্যতীত আমাদের পক্ষে বিয়ের মতো জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়। এটা কইলে তো হইব না মিয়া। তোমাগো লাইগা আমাদের সম্মানিত মেম্বারসাবের কথা ফেলনা যাইব কেন? ইতা আমরা হইতে দিমু না। কি গো মিয়ারা, তোমরা কিছু কও? হুম হুম, ইতা আমরা হইতে দিমু না। উৎসুক জনতার চেঁচামেচি বেড়ে গেল। অপরদিকে চৌকিদার জামালের মুখে তৃপ্তির হাসি। সাদিদ নিজের রাগকে আর সংবরণ করতে পারল না, এগিয়ে গিয়ে ঠাস করে চৌকিদারকে এক থাপ্পড় মেরে বসল। তোকে এইটা আরও বহুত আগেই দেওয়া দরকার ছিল। ভদ্রতা বজায় রেখে এতক্ষণ শান্ত ছিলাম। চৌকিদার মার খেয়ে সাপের মতো ফুঁসে উঠল। দাঁত কিরমিরিয়ে বলে উঠল, এই জমিলার মা, এইদিকে আয়। আর মিয়ারা, তোমরাও আহো। এখনই এই হারাম আর তার প্রেমিকারে মাটির নিচে পুঁতে দিমু। হেতের কত বড় সাহস, হে আমার গায়ে হাত দেয়। সবাই মোটামুটি তেরে আসতে নিলেই সাদিদ এক হাতে নীলাকে বুকে টেনে নিল। নীলা এমন পরিস্থিতিতে পড়ে থরথর করে কাঁপছে। সাদিদ তাকে বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলল, খবরদার, যদি কেউ এক পা এগিয়েছ তো। ওর গায়ে একটা আঁচড় লাগলে তোমাদের একটাকেও আমি ছাড়ব না। সবকটাকে খুন করে ফেলব। সাদিদের রাগী স্বরের এমন হুঁশিয়ারতে সবাই পিছিয়ে গেলেও চৌকিদার পিছিয়ে আসল না। বড় লাঠি নিয়ে এগিয়ে আসতে গেলেই সাদিদ তার বুক বরাবর সজোরে একটা লাথি দিয়ে বসল। চৌকিদার মাটিতে ছিটকে পড়ে আর্তনাদ করে উঠল। সে বুকে হাত চেপে ব্যথাজনক শব্দ করতে লাগল। সাদিদের চোখমুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। তার এমন অবস্থা দেখে সবাই আর আগানোর সাহস পেল না। তালুকদার সাহেব এতক্ষণ চুপ থাকলেও এবার তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সাদিদের সামনে গিয়ে রাগ মিশ্রিত গম্ভীর স্বরে বলে উঠলেন, এইটা তো ঠিক না মিয়া। তোমরা নিজেরা অন্যায় কইরা এখন আমাদের গ্রামের লোকজনের সাথে মারামারি করতাছ। আমাকে ক্ষমা করবেন। আমি এমনটা মোটেও করতে চাইনি, কিন্তু এই লোয়াকটার বাড়াবাড়ি আর সহ্য করতে পারিনি। মেম্বার সাব, আপনারে আমার এই বুকের বেতনার কসম, এই পুলারে আপনি ছাড়বেন না। হালা খায় কি? অত জোরে লাথি দিচ্ছে মনে হইতাছে ছাতনার কয়েকটা হাড্ডি ভাঙা গেছে। সাদিদ আবারও চোখ গরম করে চৌকিদারের দিকে তাকাল। সে এদিক সেদিক তাকিয়ে বুক ঠলতে শুরু করল। এই করিম যা তো, মোল্লারে ডাইক্কা আনো। বিয়ে এখনই হইব। আমি আগেও বলেছি আমরা কখনো এই বিয়েতে সম্মতি দিব না। বিয়া করবা না? খুব ভালা কথা। তালুকদার সাহেব, তাইলে আপনি অনুমতি দেন আমি এই মায়াপুলার ভিডিও করি। বাগানে ফষ্টিনস্টি করতে গিয়া হাতে নাতে ধরা, এমন একটা শিরোনাম দিয়া ফেসবুকে ছাইরা দিল এই কেল্লাফতে। মিনিটেই ভাইরাল হইয়া যাইব। প্লিজ এমন করো না। তুমি বয়সে আমার ছোট ভাইয়ের মতো। এসব করলে আমাদের ফ্যামিলির বদনাম ছড়িয়ে পড়বে। তো আর কিতা করতাম? আপনেরা বিয়া করতে রাজি না হইলে আমাগো এমনটাই করা লাগব। তালুকদার সাহেব, ভিডিও করুম? হ্যাঁ কর। কলেজে পড়ুয়া ছেলেটা ফোন হাতে নিতেই সাদিদ নীলার মুখের দিকে তাকাল। কাঁদতে কাঁদতে তার চোখমুখ লাল হয়ে গিয়েছে। সাদিদের নিজের উপরই বারবার রাগ হচ্ছে। রাত করে নীলাকে এই জায়গায় আনাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। যে ভুলের খেসারত এখন তাদের দুইজনকেই সমানতালে দিতে হবে। থামো। আমরা বিয়েতে রাজি।
সাদিদের এমন কথায় নীলা চমকিত দৃষ্টিতে তার দিকে তাকাল। সাদিদ মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে নীলার গালে হাত রাখল। খুবই স্বাভাবিক কণ্ঠে বলল, পাখি, আর কাঁদে না। আমি বাসায় গিয়ে সবাইকে বুঝিয়ে বলবো। তারা অবশ্যই আমাদের সিচুয়েশন বুঝতে পারবে। নীলা কান্নারুদ্ধ কণ্ঠে মাথা ডানে বামে নাড়িয়ে না করল। সাদিদ আবারও হেসে তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, বিয়ে তো আমরা আজ না হয় কাল করতামই, পরিস্থিতিতে না হয় এখনই করছি। তুমি প্লিজ ভয় পেও না, আমি আছি তো, সবকিছু সামলিয়ে নিব। অবশেষে কাজীকে তালুকদার বাড়িতে ডাকা হল। নগদ 20,001 টাকায় মোহরানা ধার্য করে কাজী সাহেব সাদিদকে কবুল বলতে বললেন। সাদিদ নীলার হাতের মুঠো শক্ত করে চেপে ধরে বলে উঠল, কবুল, কবুল, কবুল। কাজী সাহেব এবার নীলার দিকে তাকিয়ে বললেন, মা এইবার তোমার পালা, বলো কবুল। নীলা সাদিদের দিকে ভয়ার্ত চোখে তাকাতেই সাদিদ ইশারায় তাকে আশ্বস্ত করল। নীলাও বুঝতে পারছে এই মুহূর্তে বিয়ে ছাড়া এখান থেকে তাদের মুক্তি পাবার আর কোনো রাস্তা নেই। চোখ বন্ধ করে কান্না মিশ্রিত কণ্ঠে সে বলে উঠল, কবুল, কবুল, কবুল। বিয়ে সম্পূর্ণ হতেই কাজী সাহেবসহ বেশ কয়েকজন বলে উঠল, আলহামদুলিল্লাহ। নীলা সবার সামনেই এবার সাদিদের বুকে মুখ গুজে কান্না করে উঠল। সাদিদ নিজেও এই পরিস্থিতির শিকার, তাই নীলার বর্তমান পরিস্থিতি বুঝতে তার একটু অসুবিধা হচ্ছে না। সে আলতো হাতে নীলার মাথায় হাত বুলাতে লাগল। এখানের ঝামেলা তো মিটমাট হল। এখন শুধু দুই পরিবারের বাকি সদস্যদের সবটা বুঝাতে পারলেই হল। সাদিদ একদৃষ্টিতে সামনে তাকিয়ে ডাইভ করছে। ঘড়ির কাঁটা আনুমানিক 1টার উপরে। নিঃশব্দে এতক্ষণ গাড়ি গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কারো মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। বিয়ের মতো এমন একটা খুশির বিষয়ও দুইজনের কেউ খুশি হতে পারছে না। বিষণ্ণতায় দুইজনের মনসহ পরিবেশটাও ছেয়ে গিয়েছে। সাদিদি নীরবতা ভেঙে ডেকে উঠল, পাখি। নীলা উত্তর দিল না। চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে থাকল। সাদিদ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ডাইভিংয়ে মনোনিবেশ করল। কি সুন্দরভাবে রাতটা শুরু হয়েছিল, অথচ শেষ হল এতটা কুৎসিতভাবে। যেখানে আজ তারা জীবনের সুখী দিনগুলোর স্বপ্ন সাজাত, ভবিষ্যতের আনন্দঘন মুহূর্তগুলো ভেবে পুলকিত হতো, সেখানে আজ দুজনই বিষণ্ণ হতাশ মনে বসে রয়েছে। হাসির বদলে মুখে এসে ভিড় জমিয়েছে অবাধ্য অশ্রুকণা। সাদিদ নীলাকে নিয়ে পদ্মলয়া থেকে সামান্য একটু দূরে এসে গাড়ি থামাল। গাড়ি থামাতেই নীলা চোখ খুলে তাকাল। কিন্তু সামনে পদ্মলয়ার এরিয়া দেখে সে অবাক দৃষ্টিতে সাদিদের দিকে তাকাল। আমি এই মুহূর্তে আর কোনো হট্টগোল চাচ্ছি না। সকালে ঠান্ডা মাথায় সবাইকে সবকিছু জানাব। কিন্তু এখন তোমাকে কেউ এইরকম বেশভূষা দেখলে অন্য কিছু ভাবতে পারে, তাই এখানে নিয়ে আসলাম। তুমি একটু বসো, আমি 5 মিনিটের মধ্যে বাসা থেকে ফিরে আসছি। নীলা হ্যাঁ বা না কিছুই বলল না। সাদিদও আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে বাসার ভিতর চলে গেল। কিছু সময় পর সাদিদ হাতে একটা শপিং ব্যাগ নিয়ে গাড়িতে উঠে বসল। পাখি, শাড়িটা চেঞ্জ করে এটা পরে নাও। কি এটা? তোমার জন্যই কিনেছিলাম। সিম্পল একটা রেডিমেড স্যুট। তুমি পিছনে গিয়ে চেঞ্জ করে নাও, আমি ততক্ষণ বাহিরে দাঁড়াচ্ছি। সাদিদ নীলার উত্তর না শুনেই বাহিরে চলে গেল। নীলাও চুপচাপ সাদিদের দেওয়া ড্রেসটা নিয়ে পিছনে বসল। প্রায় অনেকক্ষণ পরে নীলা জানালার কাচটা অল্প একটু নামিয়ে ভিতর থেকে আওয়াজ দিল, এই যে শুনছেন? হ্যাঁ বলো পাখি, হয়েছে তোমার? না, একটু সমস্যা হচ্ছে। কি, আমাকে বলো। আসলে না মানে আসলে
এত ইতস্তত বোধ করছো কেন? কি সমস্যা বলে ফেল। না মানে সেফটি পিন ব্লাউজের সাথে আটকে গিয়েছে, কোনোভাবেই খোলতে পারছি না, একটু যদি হেল্প। না মানে সাদিদের আর নীলার এতক্ষণের আসলে নকলের অর্থ বুঝার বাকি নেই। সাদিদ বিনাবাক্য গাড়িতে উঠে গাড়ির ভিতরের লাইটটা জ্বালিয়ে নীলার পাশে এসে বসল। নীলা এখনো সেফটি পিন খোলার চেষ্টায় রয়েছে। পাশ ফিরে বসো, আমি খোলতে সাহায্য করছি। নীলা পাশ ফিরতেই সাদিদ তার ঘাড়ের চুলগুলো সামনে এনে দিল। সেফটি পিনটা আঁকাবাঁকা হয়ে গিয়েছে, তাই নীলা বের করতে পারছে না। সাদিদও কিছুক্ষণ চেষ্টা করল, হচ্ছে না বিধায় নীলার উদ্দেশ্য বলল, পাখি হচ্ছে না, এটা কেটে ফেলি? না। নীলা প্রায় আতঙ্কে বলে উঠল। এত দামি শাড়িটা সাদিদ তাকে উপহার দিয়েছে, কেবল আজকেই এটা পরল, আর এখন নাকি কেটে ফেলবে? তাহলে আর কি করব? এটা ছাড়াতে পারছি না। আপনাকে করতে হবে না, আমাকে দিন, আমি দেখছি। তুমি বোধহয় আমার থেকে বেশি পারবে। চুপচাপ বসো, আমিই করব। সাদিদের বাচ্চামো দেখে নীলা এতক্ষণে মৃদু হাসল, নতুবা হাসির রেখার যেন মুখে প্রায় বিলুপ্তি ঘটেছিল। সাদিদ পুরো দমে এবার সেফটি পিনের সাথে যুদ্ধ লাগল। টানাটানি করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে ব্লাউজটা কাঁধের নিচে এসে নামল এবং নীলার থার্ড পেপার সাদিদের সামনে উকি দিল। লজ্জায় নীলার প্রায় মাটির নিচে যাবার অবস্থা। নীলা দ্রুত ব্লাউজ টেনে কাঁধ আড়াল করল। সাদিদ কয়েক মুহূর্তের জন্য ভেবাচেকা খেলেও পর মুহূর্তেই তার মাথায় দুষ্টুমি চাপল। সে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, মেয়েদের নাকি এসব ক্ষেত্রে পিঙ্ক পছন্দ। কিন্তু তোমার সাদা কেন? আমাকে স্মরণ করে নাকি? নীলা লাজুক হেসে কনুই দিয়ে সাদিদকে মৃদু ধাক্কা দিল। সাদিদও হাসল, কিন্তু সেটা নীলার অগোচরে। নীলা কাঁধে আঙ্গুল বুলাতে বুলাতে সে আবারও দুষ্টুমি স্বরে বলে উঠল, সাইজ কত? নীলা এবার পারে না গাড়ি থেকে দৌড়ে চলে যেতে। এই ছেলেটা কত নম্বরের নির্লজ্জ সেটা নীলার আন্দাজেও বাহিরে। নীলা নিচু স্বরে বলল, অসভ্য লোক। সত্যি কথা বললেই অসভ্য। আর তুমি না বললে কি? আমি তো জানি। নীলার চমকিত দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে সাদিদের দিকে তাকাতেই সে নিচের ঠোঁট কামড়ে হাসল। নীলার একেবারে কাছাকাছি মুখ নিয়ে এসে বলল, তখন আন্দাজে তোমার ব্লাউজ আনলাম না? সাইজ তো ঠিকই মনে হচ্ছে। নীলা দ্রুত মুখ ফিরাল। এই ছেলের সাথে যত কথা বলবে তত লজ্জা দিবে। কিন্তু সাদিদ যে দুষ্টুর শিরোমণি। নীলাকে আরও লজ্জায় ফেলতে বলে উঠল, আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? এখন থেকে তো তোমার প্রয়োজনীয় এসব আমিই নিয়ে আসব। তাই সবকিছুর সাইজ জানা আমার জন্য অতি জরুরি। নীলা লজ্জায় পিছন থেকে কোষণ নিয়ে সাদিদের উপর ছুঁড়ে মারল। আর সাদিদ মৃদু হেসে গাড়ির বাহিরে চলে আসল। নীলা ড্রেস চেঞ্জ করে সামনে আসতেই সেও এসে ড্রাইভিং সিটে বসল। কিছু সময় পর সাদিদ হঠাৎই ডেকে উঠল, বউ। নীলার বুকটা ধক করে উঠল। সে তো সত্যিই এখন এই শব্দটার উপযোগী। সে কারো বিয়ে করা বউ। কিন্তু আকস্মিকতায় এই শব্দটার সাথে নীলা নিজেকে খাপ খাওয়াতে পারছে না। তাই ইতস্ততবোধ কণ্ঠে বলল, প্লিজ এই নামে ডাকবেন না। কেমন যেন লাগছে। কেমন লাগছে আবার? বউকে বউ বলে ডাকব না? না, ডাকার দরকার নেই। তাহলে পাখিবু ডাকব? নীলা জানালার বাহিরে তাকিয়ে লাজুক হাসল। এই ছেলে মারাত্মক। নিজেরটা 16 আনা কিভাবে আদায় করতে হয় সেটা তার ভালোই জানা। বাসার সামনে আসতেই নীলা আচমকা বলে উঠল,
আপনাকে একটা কথা বলতে। হ্যাঁ, কি কথা বলো? আপাতত বিয়ের বিষয়টা পরিবারকে জানাতে চাইছি না। কেন? এত বড় বিষয় না জানিয়ে কিভাবে রাখব? সেইটাই, এত বড় বিষয়, তাই জানাতে চাইছি না। সবাই এই মুহূর্তে জানলে খুব কষ্ট পাবে। আরে পাখি কোনো কষ্ট পাবে না। দেখ তারা খুব খুশি হবে। প্লিজ, আমার এই কথাটা রাখুন। আপনি তো শীঘ্রই আমাকে বিয়ে করবেন, তাই তাদের এই অনাকাঙ্ক্ষিত বিয়ের কথাটা জানানোর প্রয়োজন নেই। নীলার ইতস্ততবোধ দেখে সাদিদ এবার দমে গেল। সত্যিই সে শীঘ্রই নীলাকে বিয়ে করে ঘরে তুলতে চায়। তাই আপাতত তাদের না জানলেও খুব বেশি ক্ষতি হবে না। তাই মুচকি হেসে বলল, আচ্ছা যাও, জানাবো না। নীলাও এবার মৃদু হাসল। কিন্তু দুষ্টু সাদিদ পরমুহূর্তেই বলে উঠল, তার মানে তোমার জন্য আমাকে বিবাহিত হয়েও ব্যাচেলর থাকতে হবে? খুব দুঃখের বিষয় পাখিবু। নীলা লজ্জা পেয়ে গাড়ির দরজাতে হাত দিতেই সাদিদ তার হাতটা টেনে ধরল। মুচকি হেসে সে নিচে নেমে নীলার পাশের দরজাটা খুলে দিয়ে তাকে নামাল। তারপর নীলার গালে হাত দিয়ে কপালে দীর্ঘ চুমু খেল। চোখে চোখ রেখে বলল, আমার বউকে তোমার হেফাজতে দিয়ে গেলাম। কোনো অযত্ন করলে তোমার খবর আছে। এখন শুধু বউ, আমি কিছু নই। তুমি তো আমার প্রাণ পাখি, এখন আবার বউ পাখি। আবার অল্প কিছুদিন পর হয়ে যাবে আমার বাচ্চাদের মা পাখি। নীলা সাদিদকে ধাক্কা দিয়ে দূরে সরাল। বিড়বিড়িয়ে বলে উঠল, খারাপ লোক একটা, সবসময় আজেবাজে কথা। নীলার ফিসফিসিয়ে কথা শুনে সাদিদ মুখে ভীষণ অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলে উঠল, আর মনে মনে গালমন্দ করো না পাখি, এমনিতেই বড্ড জ্বালায় আছি। বিয়ে করলাম অথচ বউ সাথে নেই। বিয়ের প্রথম রাত নিয়ে সবার কত আশা থাকে, অথচ আমি কিনা বউয়ের পাশেই থাকতে পারছি না। বউয়ের আদর তো দূরের কথা, নাগাল পাওয়াই দুঃসাধ্য। এত কষ্ট সহ্য করা যায়? নীলা সাদিদকে পিছনে ফেলে দৌড় দিল। এখন এই ছেলের সামনে থাকলে তাকে আরো লজ্জাজনক কথা বলে পুরো মিয়ে দিবে, কারণ সে প্রকৃত অর্থেই একজন ঠোঁটকাটা নির্লজ্জের কারখানা। স্নিগ্ধ সূর্যের আলো সাদিদের মুখে লাগতেই সে পাশ ফিরল। জীবনের খুব মধুর একটা মুহূর্তের সুখ কল্পনায় সে এখন ব্যস্ত। বন্ধ আখিদ্বয়ের মধ্যেও তার ঠোঁটের কোণে মৃদু হাসি। পাশের কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরতে গেলেই সাদিদ দ্রুত চোখ খুলে তাকাল। মুহূর্তেই তার চক্ষু বিস্ফোরিত হল। উপরের হালকা চাদরটা সরিয়ে এসে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। রাগী স্বরে বলে উঠল, তুই এখানে কি করিস? ঘুমাতে আসছি। তানহার নিলিপ্ত বাক্যে সাদিদের রাগটা তরতর করে বেড়ে গেল। মুহূর্তেই ফর্সা কপালের রগটা ফলে উঠল। নিজেকে সে শান্ত রাখতে পারছে না। তারপরও যথেষ্ট চেষ্টা করে বলল, ঘুমাবি ভালো কথা, কিন্তু আমার রুমে কেন? আর তুই ভিতরে আসলি কিভাবে? আমি তো দরজা ভিতর থেকে লক করে ঘুমিয়েছি। ফার্স্ট অফ অল তোর রুমে আমার ঘুমটা চাপে বেশি। আর ভিতরে কিভাবে আসলাম? এই তো চাবি। বলেই তানহা হাতের মুঠোতে চাবিটা উপরে ঢিল মেরে ক্যাচ করল। মুখে তার দুষ্টু হাসি, যেন সে খুব ভালো একটা কাজ করেছে। তুই এতটা নির্লজ্জ কিভাবে হতে পারিস? আমি ঘুমিয়েছিলাম। এমতাবস্থায় লক খুলে ভিতরে এসে আমারই বিছানায় আমার পাশে শুয়ে থাকতে তোর বিবেকে একটুও বাধল না? সাদিদের মুখে রাগের পাশাপাশি ঘৃণার আভাস। প্রিয়তির মুখটা এবার মলিন হল। সে দ্রুত বিছানা থেকে নেমে দৌড়ে এসে সাদিদের বুকে ঝাপটে পড়ল। বিষয়টা এতটাই দ্রুত ঘটেছে যে সাদিদ আজ পর্যন্ত করতে পারেনি। সে এবার ঝাটকা মেরে তানহাকে দৌড়ে সরাল,
চোখ গরম করে আঙ্গুল উঁচিয়ে শাসাল। খবরদার তানহা, তোকে আমি আগেও সাবধান করেছি। একদম আমার গা ঘেঁষার চেষ্টা করবি না, নতুবা তোর কুকীর্তির কথা সবাইকে জানাতে আমি বাধ্য হব। কেন? কেন সাদি, বল আমাকে। এত কেন বিতৃষ্ণা তোর? আমার মধ্যে কিসের অভাব? কতটা বছর ধরে তোর পিছনে পড়ে রয়েছি, অথচ তুই একবার ফিরেও তাকাস না। কেন রে? কি কমতি আছে আমার মধ্যে? তোর জন্য নিজেকে কোনো দিক দিয়ে কম রাখিনি, তারপরও কেন আমাদের মধ্যে এই দূরত্ব? সাদিদের এবার খারাপ লাগছে। সাদিদ তো জানে এই মেয়েটা তাকে কতটা পছন্দ করে, তার জন্য কত ভয়ঙ্কর কাজও করে ফেলতে পারে। কিন্তু সাদিদও যে নিরুপায়। ভালোবাসা যদি জোর করে আদায় করা যেত তাহলে এই জিনিসটার মূল্য এতটা হতো না। সাদিদ ছোট্ট একটা শ্বাস টেনে এক কদম এগিয়ে এলো। নরম স্বরে বলল, দেখ তানহা, আমি তোকে আগেও বলেছি, তোকে আমি বোন আর ফ্রেন্ড ব্যতীত অন্য কিছু আগেও ভাবিনি, আর এখনও ভাবছি না। প্লিজ আমার পিছনে পড়ে না থেকে ফুফাফুপির পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেল। আমি শুনেছি ছেলেটা তোর জন্য পাগল, কিন্তু আমি তো নই। আমি যে তোর জন্য পাগল। প্লিজ সাদি, একটু চেষ্টা কর, একটু ভালোবাসো। কথা দিচ্ছি তোর জীবনটা সুখে ভরিয়ে দিব। তানহা, আবার তোর পাগলামি শুরু। প্লিজ এমন করে বলিস না, নিজের কাছেই শুনতে খারাপ লাগে। তানহা এবার এগিয়ে এসে সাদিদের গালে দুই হাত দিয়ে চেপে ধরল। সাদিদ পিছিয়ে গিয়ে সরিয়ে নিতেই আবারও এসে তানহা তাকে ঝাপটে ধরল। সে অস্থির হয়ে বলতে লাগল, প্লিজ এমন করিস না, আমি তোকে ভালোবাসি ইয়ার, তোর জন্য সবকিছু করতে পারব। প্লিজ আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিস না। তানহা, ছাড় বলছি। আমি কিন্তু রাগে কিছু একটা করে বসব। প্লিজ কর, একটাবার কাছে টেনে নে, দেখবি এত সুখ আর কোথাও পাবি না। তানহা এবার পাগলামি করে টপসের বোতাম খোলা শুরু করতেই সাদিদ তাকে ধাক্কা দিয়ে দূরে সরাল। কিন্তু তানহা তাতেও থেমে থাকল না। টপসটা একটা টানে শরীর থেকে খুলে নিল। সাদিদ দ্রুত চোখ বন্ধ করে পিছনে ফিরে রুম থেকে বেরিয়ে যেতে ধরতেই তানহা এসে বাধা দিল। সাদিদকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তানহা, আমি তোকে খুন করব। লজ্জাহীন মেয়ে, ছাড় আমাকে। তোকে এই অবস্থায় দেখে আমার গা ঘুলাচ্ছে। এখনই ঠিক হয়ে যাবি, দেখবি তুই এরপর সুখে পাগল হয়ে যাবি। তানহা সাদিদের পরনের টি-শার্ট খোলার চেষ্টা করতেই সাদিদের রাগটা সহ্যের বাহিরে চলে গেল। তানহাকে ছাড়িয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে গালে সজোরে একটা থাপ্পড় বসাল। বোন হিসেবে আজ পর্যন্ত তোর এসব সহ্য করছিলাম, কিন্তু তুই তো। এতদিন তোকে শুধু ভালোবাসতাম না, আজ থেকে তার সাথে আরেকটা জিনিস যোগ হল। আমি তোকে ঘৃণা করি তানহা। তোর মন মানসিকতায় আমি থুথু ফেলি, বুঝেছিস তুই? সাদিদ দরজাটা ধারাম করে খুলে রুম থেকে বেরিয়ে গেল। রাগটা তার এখন 7 আসমানে। এই রাগ দ্রুত কমাতে না পারলে তার মাথা ফেটে যাবে। অপরদিকে তানহা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে সাদিদের গমন পথের দিকে তাকিয়ে রয়েছে। সে বোধহয় এতটা ভালো এই জীবনে আর কাউকে বাসেনি, কিন্তু ভালোবেসে লাভ হল না। শুধুমাত্র প্রাপ্য হিসেবে পেয়েছে সীমাহীন কষ্ট। কষ্টের গণ্ডি এখনো পূর্ণ হয়নি। তাই তো সাদিদ আজও তার ভালোবাসা পায়ের নিচে পিষে চলে যাচ্ছে। রাতে দেরি করে ঘুমিয়েছে বিধায় নীলাও এখন বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। নার্গিস খাতুন ইতিমধ্যে বেশ কয়েকবার উঠে তাকে নাস্তা করতে বলে গিয়েছেন, কিন্তু নীলা হুম হুম করতে করতে এতবেলা করে ফেলেছে।
ফোনের তীক্ষ্ণ আওয়াজে নীলা চোখ বন্ধ রেখেই হাতড়ে বিছানার পাশ থেকে ফোনটা নিল। কোনোমতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে সাদিদের গম্ভীর কণ্ঠ শোনা গেল, এখনই নিচে আসো। নীলাকে কিছু বলার সুযোগ না দিয়েই সাদিদ কথাটা বলে উঠল। নীলা পিটপিট করে চোখ খুলল। এত সকালে এমন একটা কথার অর্থ নীলার ঠিক বোধগম্য হচ্ছে না। তাই ঘুম জড়ানো কণ্ঠে বলল, জি, আই শেড গেট ডাউন অ্যাট দ্য মোমেন্ট, আদারওয়াইজ আম কামিং আপস্টাইরাস। ফোনের অপর পাশে সাদিদের এমন রাগী কণ্ঠস্বর শুনে নীলা কেঁপে উঠল। কোনোমতে বলে উঠল, আসছি। নীলা এলোমেলো অবস্থায় শরীরে ভালো করে চাদর পেঁচিয়ে রুম থেকে বের হল। নার্গিস খাতুন তাকে দেখেই বলল, বসো, নাস্তা দিচ্ছি। সবও তো ঠান্ডা হয়ে গেল। না মা, এখন না, একটু নিচে যাব। নিচে কি কাজ? না মানে আসলে একটু হাঁটাহাঁটি করব। সেটা ভালো কথা, কিন্তু এতবেলা কি মর্নিং ওয়াকে বের হয়? সমস্যা নেই মা, আমি যাচ্ছি। নীলা নার্গিস খাতুনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বাসা থেকে বের হয়ে গেল। গেট পেরিয়ে এদিক ওদিক তাকিয়ে সাদিদকে খুঁজতে লাগল। রাস্তার ওপাশে সাদিদের গাড়িটা দাঁড়ানো দেখে নীলা সেদিকে এগিয়ে গেল। সাদিদ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। গায়ে রাতের পাতলা টি শার্ট আর 3/4, চুল এলোমেলো হয়ে কপালে পড়ে রয়েছে। নীলা এক পলক সাদিদকে দেখে জানালায় টোকা দিল। সাদিদ নীলার উপস্থিতি টের পেয়ে চোখ বন্ধ রেখেই বলল, গাড়িতে উঠো। সাদিদের এমন থমথমে গলায় নীলার শ্বাস আটকে যাবার অবস্থা, কিন্তু ভয় কিছু বলতেও পারছে না। সাদিদ যে ভীষণ রেগে আছে সেটা নীলার বুঝতে আর বাকি নেই, কিন্তু রাগটা কিসের এইটাই সে বুঝে উঠতে পারছে না। নীলা আর কিছু চিন্তা না করে দরজা খুলে গাড়িতে বসল। নীলা বসতেই সাদিদ গাড়ি স্টার্ট করল। নিঃশব্দে ডাইভ করে কিছুটা দূর একটু নিরিবিলি জায়গায় এসে সে গাড়ি ব্রেক করল। বিনা বাক্য নিচে নেমে নীলার পাশে গিয়ে দরজাটা খুলল। গম্ভীর কণ্ঠেই বলল, আসো। নীলার নিজেকে বাধ্য পুতুল মনে হচ্ছে, যে তার মালিকের কথায় উঠে বসে। সাদিদি নীলাকে স্থির বসে থাকতে দেখে হাত ধরে নিচে নামাল। পিছনের দরজাটা খুলে দিয়ে নীলাকে বসিয়ে দিল। নীলা সাহস করে কিছু জিজ্ঞাসা করবে ভেবেছিল, কিন্তু তার আগেই সাদিদ ভয়ঙ্কর একটা কাজ করে বসল। সে সোজা গিয়ে নীলার কোলে মাথা রাখল। সে বেশ লম্বা বিধায় পা গুটিয়ে রাখতে হচ্ছে। নীলা এই মুহূর্তে পুরোপুরি অনুভূতিহীন হয়ে গিয়েছে। শরীর অসাড় হয়ে পাথরে রূপ নিয়েছে। নীরবতা ভেঙে সাদিদি বলল, মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও, প্লিজ এখান থেকে মাথা সরান। নীলা শুধু আটকে যাওয়া গলায় বলতে নিয়েছিল, কোল থেকে মাথাটা সরাতে, কিন্তু সাদিদকে চোখজোড়া খোলে এমন লাল লাল করে তাকাতে দেখে নীলা আর বাক্য সম্পূর্ণ করতে পারল না। চুপচাপ কাপা হাতটা সাদিদের মাথায় রাখল। শরীর মনে হচ্ছে অসাড় হয়ে গিয়েছে, হাতও চলছে না। হঠাৎ সাদিদ রাগী স্বরে ধমকে উঠল, খাও না নাকি? জোরে টান দাও। নীলা আচমকা সাদিদের এমন ধমকে মৃদু কেঁপে উঠল। বুক ধুকপুক করছে, চোখজোড়াও মুহূর্তেই ম্লান হল। সাদিদ তাকে কথাটা সুন্দর করে বললেই পারত, এমনভাবে ধমকে বলার কিছু ছিল না। নীলা কান্না চেপে মুখ ঘুরিয়ে জোরে জোরে চুল টানতে লাগল। এত জোরে টানার চেষ্টা করছে বোধহয় আজ সাদিদকে পুরো টাকলু বানিয়েই দম নেবে। সাদিদ এতক্ষণ রেগে থাকলেও নীলার এমন বাচ্চামি দেখে তার এখন দম ফাটানো হাসি আসছে। সাদিদ চোখজোড়া খোলে উপরে তাকাল।
নীলাকে মুখ ফিরিয়ে রাখতে দেখেই সে ঠোঁট টিপে নিঃশব্দে হাসল। প্রাণপাখির রাগ ভাঙাতে নরম স্বরে ডাকল, বউ। নীলা উত্তর দিলও না, এমনকি একবার ফিরেও তাকাল না। সাদিদ এবার শব্দ করেই হেসে ফেলল। নীলা অপরদিকে মুখ ফিরানো অবস্থায় সাদিদের হাসির শব্দ শুনে তার ভ্রুজোড়া তির্যক হল। নীলার চেহারায় এতক্ষণ অভিমানের রেশ দেখা গেলেও এবার রাগের আভাসও পাওয়া গেল। সাদিদও হাল ছাড়ার পাত্র নয়। সে সুর টেনে ডাকতেই লাগল, বউ, এই বউ, ও পাখি বউ। নীলাকে এখনো ফিরে তাকাতে না দেখে সাদিদ এবার ঠোঁট কামড়ে হাসল। দুষ্টুমি স্বরে ডেকে উঠল, ও আমার বাচ্চাদের মা পাখি? বাচ্চাদের বাবাই ডাকে তো। নীলার সব রাগ ভানের জলে ভেসে গেল। সাদিদের মুখে আবারও এমন লজ্জাজনক কথা শুনে তার মুখে ঈষৎ লালাভ আভা দেখা গেল। সাদিদ কোলে শুয়ে থেকে নীলার অর্ধ লালাভ চেহারাটা দেখে নিঃশব্দে হাসল। আর একটু লজ্জা দিতে কাত হয়ে শুয়ে নীলার পেটে মুখ গুজল। সাদিদের তপ্ত নিঃশ্বাস জামার উপর দিয়ে পেটে লাগতেই নীলা ভয়ঙ্করভাবে কেঁপে উঠে সাদিদের চুল খামচে ধরল। সাদিদ নীলার শরীরে বহমান কম্পন অনুভব করতে পারছে। আর এই কম্পনের অর্থ তার কাছে অজানা নয়। সাদিদ নীলার কোমর জড়িয়ে ধরে পেটে মুখে গুজে উষ্ণ ঠোঁট ছোঁয়াতে লাগল। নীলা চোখ বন্ধ করে আটকে যাওয়া গলায় বলল, কি করছেন? কি করছি? সাদিদের নির্লিপ্ততা উত্তরে নীলার মুখটা এবার অসহায় পরিণত হল। তারপরও যে সাদিদকে এখান থেকে সরাতেই হবে, নতুবা নীলা এখানেই বোধহয় জ্ঞান হারাবে। প্লিজ উঠুন, সহ্য করতে পারছি না। সাদিদ নীলার জামার উপর দিয়ে আরেকটা চুমু দিয়ে বলল, কি সহ্য করতে পারছ না? নীলা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো গেলেও ঘুমের অভিনয় করা ব্যক্তিকে জাগানো অসম্ভব। সাদিদও এখন নীলার কাছে তেমনই একজন ব্যক্তি। নীলা হালকা রেগে সাদিদের চুলে টান দিয়ে বলল, সরুন, আপনার খোঁচা দাড়িতে আমার শরীর শিরশির করছে। সাদিদ এবার মাথা তুলে নীলার দিকে তাকাল। নীলার মুখ থেকে এই রকম কথা বের করতে পেরে সে হাসল। কিন্তু পরমুহূর্তেই শয়তানি মাথায় চেপে সে নীলার পেটে সুরসুরি দিতে লাগল। নীলার এসব একেবারে সহ্য হয় না। তাই অনবরত হাসতে হাসতে সাদিদকে সরাতে চাইছে। কিন্তু সাদিদ তো ছাড়ার পাত্র নয়। উঠে বসে নীলাকে ক্রমাগত সুরসুরি দিতে লাগল। নীলা হাসতে হাসতে সিটে হেলে পড়তেই সাদিদ থামল। নীলা ক্রমাগত বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ঠোঁটের কোণে এখনো তার মৃদু হাসির রেখা। সাদিদ একদৃষ্টিতে কিছুক্ষণ নীলার এলোমলো শরীরের দিকে তাকিয়ে থাকল। তার চোখে ক্রমশ ঘোর লাগতে লাগল। সবসময়ের মতো এবারও মুখ ঘুরিয়ে নিতেই সাদিদ থেমে গেল। আবারও সে নীলার দিকে ফিরে তাকাল। সে তো এখন সাদিদের বিয়ে করা বউ। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। নগদ মোহরানা দিয়ে সাদিদ তাকে বিয়ে করেছে। নীলার আর তার মধ্যে এখন স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক বিদ্যমান। নীলার সর্বাগ্রে তার পুরোপুরি হক আছে। তাই এবার সাদিদ নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল না। নীলাকে সে চায়। একজন স্ত্রীর ন্যায় নীলাকে তার চায়। নীলা এখনো পাশ ফিরে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানছে। সাদিদের চোখে যে নেশা লেগে যাচ্ছে এদিকে তার খেয়াল নেই। সাদিদ এক পলক নীলাকে আবারও দেখে নিয়ে নেশাক্ত চাহনি নিয়ে সে নিচু হল। ঘাড়ে গরম নিঃশ্বাসের উপস্থিতি টের পেয়ে নীলা দ্রুত চোখ খুলে তাকাল। সাদিদকে নিজের এতটা কাছে দেখে চমকিত দৃষ্টিতে তাকাল। কিন্তু পরমুহূর্তেই সাদিদের এমন ঘোলাটে চোখ দেখে তার বুকে টিপটিপ করে আওয়াজ হতে লাগল।
ক্রমশ আওয়াজের পরিমাণটা বাড়তে লাগলেই নীলা মুখ ঘুরিয়ে নিল। কাপা গলায় বলল, এখন যেতে হবে, নতুবা আম্মু বকা দিবে। কোথাও যেতে হবে না। সাদিদের এমন নেশাক্ত কণ্ঠ শুনে নীলা মৃদু কাঁপতে লাগল। নীলা আবারও সাহস করে সাদিদের দিকে তাকাতেই তার ঘোলাটে দৃষ্টির সম্মুখীন হল। সে দ্রুত চোখ ফিরাল। এই দৃষ্টির দিকে তাকানো যায় না। এই চোখে নীলা তার সর্বনাশ দেখে। সাদিদ নীলার ঘাড়ে মুখ গুজে বলে উঠল, বউ পাখি, তুমি কি অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া আমাদের এই বিয়েটাকে মানতে পারনি? নীলা অবাক চোখে তাকাল। সাদিদ এমন করে বলছে কেন? নীলা এমনটা কখন বলল? হয়তো সে নিজেকে প্রস্তুত করার সময় পায়নি বা এসবের জন্য সে এখনই তৈরি ছিল না। কিন্তু বিয়ে তো বিয়ে। ধর্মমতে তাদের বিয়ে হয়েছে। এখানে মানা না মানার প্রশ্ন আসছে কেন? সাদিদ বোধহয় নীলার অব্যক্ত উত্তর খুঁজে নিতে পারল। তাই ঘাড়ে ছোট্ট করে একটা চুমু খেয়ে বলল, তাহলে তো কাছে আসতে কোনো বাধা থাকার কথা নয়। আমরা কি? প্লিজ বাসায় যেতে দিন, অনেক সময় হয়েছে। নীলা সাদিদকে থামিয়ে অতিদ্রুত কথাটা বলল। শেষের কথাটা বলতে তার কণ্ঠনালী বারবার আটকে যাচ্ছিল, কিন্তু কোনোমতে বাক্যটা সমাপ্ত করল। নীলার এত কষ্টের পরিশ্রমেও সাদিদ জল ঢালল। এক প্রকার না শোনার ভান ধরে নেশালো কণ্ঠ বলে উঠল, সবসময় তো তোমার কথা শুনলে চলবে না। তুমি বলেছ আপাতত পরিবারের কাউকে জানাতে পারব না। তাই আমিও তোমার কথায় রাজি হয়েছি। কিন্তু বউ হয়েও আমার থেকে এমন দূরত্ব বজায় রাখবে এটা তো হতে দেওয়া যায় না। আমি সেটা মানতে পারব না। সাদিদের এমন কথা শুনে নীলার শ্বাস আটকে যাচ্ছে। জোর খাটিয়ে উঠতে চাইলেই সাদিদ তাকে নিজের সাথে চেপে ধরল। গালে গাল ঘষতে ঘষতে বলল, মধুচন্দ্রিমা। সাদিদের খোঁচা দাড়ির আঘাতে এমনিই নীলার অবস্থা খারাপ। তার উপর এই শব্দটা শুনে নীলার তো মরে যাবার অবস্থা। সাদিদ এমন করছে কেন? সে কি বুঝে না নীলার এসব সহ্য হয় না? সাদিদ এক পলক নীলার দিকে তাকাল। তার অস্থিরতা সাদিদ বুঝতে পারছে। সবকিছু এত দ্রুত হয়েছে যে নতুন সম্পর্কের জন্য এক্সট্রা কোনো সময় পাওয়া যায়নি। কিন্তু বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে, এখন অযথা দূরত্ব বজায় রেখে কষ্ট পাওয়ার মানে কি? তাই সাদিদ গাল থেকে নিজের মুখটা সরিয়ে নীলার চোখের দিকে তাকাল। গালে হাত বুলাতেই নীলা আবারও মৃদু কেঁপে উঠল। সাদিদ নীলার অপর গালে ভিজে ঠোঁট স্পর্শ করে আদর দিল। নীলার কানের কাছে মুখ লাগিয়ে মিহি স্বরে বলল, বিয়ে হলো অথচ বাসর হলো না। এখন আবার মধুচন্দ্রিমাও কি বাদ যাবে নাকি? আমি অতটা দয়ালু নয় পাখি। আমি আমাদের মধুচন্দ্রিমা চাই। এটাতেও যদি তোমার আপত্তি থাকে তাহলে আমি ফ্যামিলিকে জানাতে বাধ্য হব। তারা অন্ততপক্ষে বিয়ের পরও স্বামী স্ত্রীকে আলাদা রেখে পাপ করতে চাইবে না। কিন্তু যে করেই হোক তোমাকে আমার চাই। আর এই দূরত্ব সহ্য হবার নয়। এতটা বছর খুব জ্বালিয়েছ, আর তোমাকে জ্বালাতে দিতে পারব না। এখন আমার সময়, তাই তোমাকে খুব করে জ্বালাব। নীলা চোখ বন্ধ করে রয়েছে। সাদিদ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। না এদিকে গেলে বাঁচা যায় না ওইদিকে গেলে। এক কথায় সব জায়গাতেই নীলার জন্য বিপদ অপেক্ষা করছে। একপাশে তৃষার্ত প্রেমিকের অতিরিক্ত ভালোবাসার বিপদ, আর অপরদিকে পরিবারের সদস্যরা কষ্ট পাবে এই বিপদ। এই কোন মহাবিপদে পড়ল সে? চারজোড়া চোখ সাদিদ নীলার দিকে চমকিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সাদিদের মুখ নিঃসৃত বাক্যগুলো তাদের কাছে নিতান্তই গল্পকথা মনে হচ্ছে।
নতুবা এমনটাও কি সম্ভব? আর ধৈর্য ধরতে না পেরে তানবীর প্রায় ধমকিয়ে উঠল, একটা লাথি মারমু এমন ফাইজলামি করলে। আচ্ছা মারিস, বাট আম টেলিং দ্য ট্রুথ। সাদিদ এতটুকু বলে থামল। মাথা নিচু করে বসে থাকা নীলার পাশে গিয়ে দাঁড়াল। এক হাতে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, উই আর হাজবেন্ড ওয়াইফ। সাদি, তুই সত্যিই মজা করছিস না? এমন বিষয় নিয়ে মজা করব কেন? আমি এতক্ষণ তোদের সব সত্য কথাই বলেছি। যেভাবেই হোক না কেন বা যে পরিস্থিতি, ধর্মমতে নীলাঞ্জনা এখন আমার ওয়াইফ। পৃথিবীর কোনো কিছু এই পবিত্র সত্যকে মিথ্যা করতে পারবে না। এতক্ষণে বোধহয় উপস্থিত সবাই বিষয়টাকে আসলেই সত্য ভেবে নিচ্ছে। নতুবা হুট করে কেউ এসে বলবে সে আমার বিয়ে করা বউ, এমনটাকে বিশ্বাস করবে? সবাই এখন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এতক্ষণ পরিস্থিতি গম্ভীর থাকলে আচমকা সব পল্টন এসে একত সাদিদ নীলার উপর ঝাঁপিয়ে পড়ল। সাদিদ নীলাকে প্রায় আলু বর্তা বানাতে তারা উঠে পড়ে লেগেছে। সাদিদ কোনোভাবে নীলাকে এর মধ্যে থেকে বের করার চেষ্টা করতে করতে বলল, এই তোরা আমার বউকে মেরে ফেলবি নাকি? ছাড় বলছি, ওর কষ্ট হচ্ছে। সাদিদের নিচু স্বরের ধমকে সবাই এবার একটু ধমল। কিন্তু আলাদাভাবে নীলা সাদিদকে বিয়ের শুভেচ্ছা জানাতে লাগল। তানবীর কোলাকুলি করতে এসে ফিসফিসিয়ে বলল, খালি বিয়ে নাকি সব কাজই শেষ করে তারপর জানাতে এসেছিস? সাদিদ ঠোঁট কামড়ে হাসল। সে ভালোই বুঝতে পারছে তানবীর কোন দিকে ইন্ডিকেট করছে। সাদিদ তার পিঠে জোরে একটা চাপড় মেরে বলল, আমি কি তোদের মতো নাকি? বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছিল বিধায় জানাতে পারিনি, তাই বলে এতটাও ফাস্টে যাচ্ছি না। মিয়া তুমি আর কথা কইও না, তোমারে আমি হাড়ে হাড়ে চিনবার পারি। হয়তো ঠিকঠাক সুবিধা করতে পারো নাই, নতুবা তৃতীয় ব্যক্তি নিয়াই তুমি হাজিরা দিতা। সাদিদ তার কথা শুনে হাসতে হাসতে তানবীরের পেটে মৃদু ঘুষি দিল। তানবীরও দুষ্টু হাসছে। পাশ থেকে নীলা, শান্ত আর প্রিয়তি সন্দেহপ্রবল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। প্রিয়তি তার দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, বাবু, তারা এভাবে হাসছে কেন? তানবীর হাসি ভুলে এবার তেতে উঠল। রাগে গজগজ করতে করতে বলল, এই মাইয়া, এই হে কি ফিডার খায় না বাবুদের মতো প্যাম্পাস পরে? হেরে বাবু ডাকস কেন? ছি কি বিচ্ছিরি! তোমার মুখের ভাষা এমন জঘন্য কেন? তোর মুখের এই জঘন্য শব্দগুলো শুনলে আমার ভাষা এমনিতেই জঘন্যের আস্তানা খোঁজে বেড়ায়। দেখছ বাবু, ও কি বলে? তোর পেঁচার মতো মুখে। চুপ, আর একটা কথা নয়। এখানে তোদের একটা দরকারি কাজে ডেকেছি, না তোদের ঝগড়ার জন্য। সব দোষ এই বাবু নামকরণের মহিলার। তানবীর চুপ করত এবার, নতুবা আমি চলে গেলাম। আচ্ছা রাগিস না, বল কি কথা? সাদিদ নীলার দিকে তাকাল। নীলা অনবরত হাত পায়ের নখ খুঁটে চলেছে। সাদিদ তাকে আগেই এই বিষয়ে বলেছে। এখন সবার প্রতিক্রিয়া কেমন হবে এইটা নিয়েই তার ভয়। আমি একটু ঘুরতে যাবার প্ল্যান করছিলাম। অর্ণব, তানবীর তাদের ভ্রুজোড়া কুচকাল। বাকি সবাই স্বাভাবিকভাবে নিলেও তাদের একটু খটকা লাগছে। অর্ণবই বলল, সেটা ভালো কথা, কিন্তু কোথায় যাবার প্ল্যান করেছিস? দার্জিলিং। সাদিদের এমন নির্লিপ্ততা উত্তরে নীলার প্রায় চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলছে সাদিদ? দার্জিলিং? নীলার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না।
সাদিদের এক কথা ছিল, হয় মধুচন্দ্রিমা নতুবা পরিবারকে জানাব। নীলার লজ্জা লাগলেও শেষমেশ মধুচন্দ্রিমাতে এসে রাজি হয়েছিল। কিন্তু তাই বলে দার্জিলিং? এমনটা তো সাদিদ তাকে বলেনি। এমনকি নীলাও এমনটা ভাবতে পর্যন্ত পারেনি। দার্জিলিং প্ল্যান? তানবীর আর অর্ণব এবার হাসছে। তাদের আর বোঝার বাকি নেই বিষয়টা প্রকৃত অর্থে কি। তাদের এমন দুষ্টু হাসি দেখে সাদিদও মাথা চুলকে হাসছে। তার বন্ধুগুলো বড্ড পাজি। যাবি ভালো কথা, কিন্তু কবে যেতে চাস? যত দ্রুত সম্ভব। কিন্তু আমরা একা নয়, তোদের সবাইকেও আমাদের সঙ্গে যেতে হবে। মানে? সবকটা একসঙ্গে চিল্লিয়ে উঠল। সাদিদ কানে হাত চেপে ধরে বিরক্তিমাখা কণ্ঠে বলল, আরে আস্তে, কানের পর্দা ফাটিয়ে দিবি তো। সবাই মিলে এমন চেঁচাচ্ছিস কেন? না চেঁচিয়ে কি করব? তুই শালা হানি। সাদিদ দ্রুত এসে তানবীরের মুখ চেপে ধরল। নীলাকে সে একান্তই ভালোবেসে লজ্জা দিতে চায়। লজ্জায় রাঙিয়ে তার লালাভ বর্ণের সৌন্দর্যমাখা মুখটা দেখতে সাদিদের চোখজোড়া সবসময় ক্লান্ত হয়ে বসে থাকে। কিন্তু তাই বলে সে সবার সামনে এভাবে লজ্জা পাক এমনটা সাদিদ চায় না। তাই এই বাধা আটকিয়ে ফেলার ব্যস্ততা। চুপ, তুই আর একটা কথাও বলবি না। তানবীরও এবার বাধ্য ছেলের মতো মাথা নাড়াল। সাদিদ মুখ ছাড়তেই পাশ থেকে অর্ণব বলে উঠল, তোরা ঘুরতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু সেখানে আমাদের গিয়ে কি কাজ? প্রথমত তোরা আমার ভাইয়ের থেকে কম নস, তাই আমাদের সাথে যেতেই পারিস। এভাবে আলাদাভাবে বলার কিছু নেই। আর নীলাঞ্জনাও হয়তো এমনটাই চায়। আমাদের বিয়ের কথাটা পরিবারের কেউ এখনো জানে না। এমতাবস্থায় একা একা দুজন এতটা দূরে ঘুরতে গেলে ওর হয়তো ভালো লাগবে না। সব সময় মাথায় এটা সেটা আসতে থাকবে। সবার সাথে থাকলে জার্নিটা বেশি এনজয় করবে। তাই তোদেরকেও আমাদের সাথে আসতেই হবে। ভাইয়া না মানে জিজু, উনাদেরটা না হয় বুঝলাম, কিন্তু আমি কেন? শান্ত, তুমি তো আরো আগে। তোমাকে ছাড়া নীলাঞ্জনার যাওয়া প্রায় ইম্পসিবল। শান্ত সাদিদের দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। সাদিদের কথাটা তার বোধগম্য হয়নি। সাদিদই তাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিল। নীলাঞ্জনা এই মুহূর্তে পরিবারকে জানাতে চায় না, তাই এভাবে আমার সাথে না জানিয়ে ওর যাওয়াটা সম্ভব নয়। তাহলে অনেক কথা উঠবে। তাই তোমাকেই এই দিকটা সামলাতে হবে। বলতে পারো ভালো কিছুর বিনিময়ে ছোটখাটো মিথ্যা বলতে হবে। তোমার উপর এই ক্ষেত্রে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। সাদিদের কথায় শান্ত হাসল। উপস্থিত সবাইও হাসছে। সবাই এটা সেটা নিয়ে আলোচনা করতে লাগলেই সাদিদ নীলাকে টেনে কোনায় নিয়ে গেল। নিজের দুই হাত দেয়ালে রেখে নীলাকে বাহুবন্ধনে আটকে ধরল। নীলার চোখের দিকে তাকিয়ে বলল, তখন ছাড়া পেলেও হিসাব কিন্তু ছাড়িনি বউ। কড়ায় গন্ডায় হিসাব করছি। সময়মতো সবকিছু সুদে আসলে উসুল করব। রেডি হও বউ পাখি। নিজের ভাগের এক বিন্দুও আমি ছাড় দিব না। নীলার দম প্রায় আটকে যাবার অবস্থা। এখন থেকেই তাকে সাদিদের যেসব ভয়ঙ্কর কথার সম্মুখীন হতে হচ্ছে, না জানি হাতে পেয়ে তার কি হাল করে। নীলা এক পলক চোখ উঁচিয়ে তাকাল। সাদিদের ঘোর লাগা দৃষ্টি দেখে পরমুহূর্তেই সে চোখ নামিয়ে নিল, কিন্তু কিছু করার নেই। এটাই মানতে হবে। সাদিদের জেদ চেপেছে। এই বান্দাকে এখন কোনোভাবেই মানানো যাবে না। নীলা বাকি সবাইকে লক্ষ্য করে আশেপাশে তাকাল। সবাই দার্জিলিং ভ্রমণ নিয়ে কথা বলছে, কিভাবে কি করবে, কোথায় কোথায় যাওয়া হবে এসব নিয়ে প্ল্যান করছে। আপাতত নীলা সাদিদকে দেখার সময় তাদের নেই।
কেননা সবকিছুকে ছাপিয়ে এবার যাত্রা হবে দার্জিলিং। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই পাহাড় কন্যার বুকে হানা দিতে নব্য দম্পতি এবং তার বন্ধুরা ছুটে আসছে। আরিফ মাহমুদ সোফায় বসে আছেন। দৃষ্টি তার তীক্ষ্ণ, কেননা এই দুইটা পাজি মেয়ে তাকে সেই কখন থেকে বসিয়ে রেখেছে। কি কথা বলবে বলবে করে ঘন্টা পার করে ফেলছে। তিনি এবার কিছুটা রাগী স্বরে বললেন, তোমরা কি সত্যিই কিছু বলতে চাও? বলার থাকলে বলো, নতুবা আমার দরকারি কাজ আছে। আঙ্কেল আর একটু বসেন। মুখ দিয়ে কথাটা বের হতেই চাইছে না, একেবারে গলায় এসে আটকে রয়েছে। কি এমন কথা বলতে চাও যে গলায় এসে আটকে রয়েছে? না মানে আঙ্কেল, আসলে না মানে। আরিফ রহমান নীলার দিকে তাকালেন। সে সাথে সাথে দৃষ্টি নত করল। তিনি তাদের দুইজনের মতিগতি কিছুতেই বুঝে উঠতে পারছেন না। শান্ত একবার নীলার দিকে তাকাল। লম্বা একটা শ্বাস টেনে সে এবার একদমে বলে ফেলল, আঙ্কেল, আমাদের ভার্সিটি থেকে নাফাখুন জলপ্রপাতের উদ্দেশ্য যাবে। মাঝপথে থানচি, মিলন ছড়ি, বগালেক, স্বর্ণ মন্দির, নীলাচল সহ আরও অনেকগুলো স্পট ঘুরে দেখানো হবে। সেটা তো বেশ ভালো কথা আঙ্কেল, আমি এবং নীলও তাদের সাথে যেতে চাচ্ছি। আরিফ মাহমুদ এবার খানিকক্ষণ চুপ থেকে চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পরেই হাসিমুখে বলে উঠলেন, যাবার হলে যাবে। মানা করছে কে? আমার জীবনেও আমি এসবে বহুতবার গিয়েছি। আসলে আঙ্কেল, অনেকগুলো স্পট তো, তাই সময়টা একটু বেশি লাগবে। 4 রাত 5 দিন। যদি সিকিউরিটি ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ও আঙ্কেল, আপনার মতো মানুষ হয় না। বলেই শান্ত খুশিতে গিয়ে আরিফ মাহমুদকে আলতো করে জড়িয়ে ধরল। নীলাও মাথা নিচু করে মুখ টিপে হাসছে। যাক, এদিকের ঝামেলা তাহলে মিটে গিয়েছে। আব্বু রাজি মানে আম্মুও রাজি। শান্ত নীলাকে বাই বলে তাদের বাসা থেকে খুশি মনে চলে গেল। দার্জিলিং যাচ্ছে, তার কত শত জিনিস গুছিয়ে নেওয়া বাকি। শান্ত যেতেই নীলাও রুমে আসল। রুমে আসতেই ফোনের আওয়াজ কানে আসতে ফোনটা সে হাতে নিল। সাদিদ কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বউ পাখি, কি করো? নীলা মাথা নিচু করে লাজুক হাসল। এই ছেলেটাও না সবসময় তাকে এসব বলে লজ্জা দিতে থাকে। নীলা নিচু স্বরে বলল, এতক্ষণ আব্বুর রুমে ছিলাম। আব্বু রাজি হয়েছে, যাওয়ার পারমিশন দিয়েছে। বাহ, শ্বশুরমশাই তো গ্রেট। বিনা ঝামেলাতেই মেয়ের হানিমুনের ব্যবস্থা করে দিল। চুপ করুন তো, সবসময় বাজে কথা। আরে বাজে কোথায়, হানিমুনই তো। আব্বু কি এসব জানে? জানলে দুইজনের পা ভেঙে দিবে। বলছে তোমাকে। দেখবে আরো দ্রুত যাবার জন্য উঠে পড়ে লাগবে। আমরা যত দ্রুত কাছাকাছি আসব তারাও তত দ্রুত নানানানু হয়ে যাবে। এমন খুশির খবর থেকে কে বাদ পড়তে চায়? নীলার মুখ লালাভ বর্ণ ধারণ করেছে। বোধহয় এখনই লাল বর্ণে মুখ পুরো জ্বলে যাবে। নীলার নিস্তব্ধতা দেখে সাদিদ ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। সে খুব ভালোই বুঝতে পারছে অপর পাশে নীলার কি অবস্থা, কিন্তু সে যে অতটাও ভালো নয়। তাই নীলাকে আরও লজ্জায় ফেলতে বলল, বউ, আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না। কবে নাগাদ যে কাগজপত্রের সব ঝামেলা মিটবে, আর কবে যে তোমাকে একান্তভাবে নিজের কাছে পাব। পাক, আমি পুরো অধৈর্য হয়ে গিয়েছি। তুমি জানো আমাদের ফার্স্ট নাইট নিয়ে ইতিমধ্যে আমি কত শত প্ল্যান করে ফেলেছি। আমি আমাদের বিশেষ মুহূর্তটাকে খুব স্পেশালভাবে কাটাতে চাই। কোনো কিছুর কমতি রাখতে একদমই চাচ্ছি না। এই তুমি কি শুনছ? কোনো কথা বলছো না কেন? সাদিদ ফোন হাতে নিয়ে দেখল ফোনটা ইতিমধ্যে কেটে দেওয়া হয়েছে।
সে রাগ করল না, বরং হাসল। সে ভালো করেই জানে এর পিছনের কারণটা। তবুও সে তার দুষ্টুমি বুদ্ধিতে ফোনের মেসেজ অপশনে গেল। মেসেজ টোনের আওয়াজে নীলা চোখ খুলে তাকাল। সাদিদের এসব লজ্জাজনক কথা শুনে এতক্ষণ তার অবস্থা পুরোপুরি কাহিল। লজ্জায় সে কুঁকড়ে যাচ্ছে। নীলার শরীর মৃদু কাঁপছে। সে কাঁপা হাতে ফোনটা চেক করল। এত লজ্জা! কিন্তু পেলেও লাভ নেই বউ। তোমাকে আর ছাড় দেওয়া হচ্ছে না। আমাকে এত জ্বালানোর ফল, তোমাকে এবার সবগুলো পৈপি করে করে ফিরত দিব, সুতরাং তৈরি থেকো বউ পাখি। সাদিদের ভালোবাসাময় জ্বালা কাকে বলে, এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে। নীলা বিছানা ধরে ফ্লোরে বসে গেল। মাথাটা বিছানায় ঠেকিয়ে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শরীর তার অবসের ন্যায় অনুভব হচ্ছে। দূরে থেকেই সাদিদের লজ্জাবানে নীলা কুঁকড়ে যায়। না জানি যখন একান্তে থাকবে তখন কি অবস্থা হবে। নীলা সেসব ভাবতেই পারছে না। কল্পনা করার শক্তিও তার মধ্যে এখন অনুপস্থিত। সাদিদ দূরে থেকেই তাকে অনবরত লজ্জা দিয়ে শুষে নিচ্ছে। সামনের দিনগুলোতে কি হবে বা নিজেকে কিভাবে সামলাবে সেটা নীলার কাছে বড্ড অজানা। এখন তো কেবল সময়ই সঠিক উত্তর দেবার জন্য একমাত্র অবলম্বন। অবশেষে দীর্ঘ কয়েকদিনের পাসপোর্ট, ভিসা, রুম বুকিং সহ যাবতীয় কার্যক্রম শেষে দার্জিলিং যাবার কাঙ্ক্ষিত সময়টা এসে গিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর নগরী, পাহাড়ে ঘেরা অপূর্ব চিরহরিত ভূমির দার্জিলিংয়ে যাওয়া নিয়ে সবাই বেশ উৎসুক। সাদিদ, তানবীর এবং অর্ণব পূর্বে দার্জিলিং ভ্রমণে আসলেও নীলা, শান্ত এবং প্রিয়তির জন্য এটাই প্রথম। তাই তাদের উত্তেজনাও চরমে। নীলা কিছুটা জোরতা, ইতস্ততায় ভুগলেও সাদিদ আছে পুরোপুরি অস্থির হয়ে। এতটা দিন সে প্রতিটা মুহূর্তে চরম অস্থিরতায় বিরাজ করেছে। সাথে নীলাকেও তার অসহ্যকর লজ্জাবানে কুঁকড়ে দিয়েছে। নীলার পক্ষে সেসব দাঁত চেপে সহ্য করা ব্যতীত আর কোনো উপায় ছিল না। নতুবা সাদিদ ভালোর ভালো কিন্তু খারাপের এক শেষ। তার কথামতো চলতে পারলে সে খুবই ভালো। কিন্তু সামান্য এদিক সেদিক হলেই তার অন্তর কাঁপানো ধমকটমক খেয়ে ফেলতে হয়। আর নীলা এত দ্রুত হার্ট ফেইল করে পরপারগামী হতে চায় না। তাই ভদ্র মেয়ের মতো কথা শুনে ফেলাতেই মঙ্গল। সাদিদরা গাড়িতে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে নামল। নীলা বাস জার্নিতে ক্লান্ত হয়ে যায়। আর ঢাকা থেকে দার্জিলিং জার্নির জন্য সবচেয়ে সুবিধাজনক সড়কপথ হচ্ছে উত্তরবঙ্গের বুড়িমারি সীমান্ত অতিক্রম করে যাওয়া। চ্যাংরাবান্ধা দিয়ে ভিসা করা থাকলে ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে চ্যাংরাবান্ধা থেকে বাসে শিলিগুড়ি চলে আসা যায়। তারপর শিলিগুড়ি জিপ স্টেশন থেকে দার্জিলিংগামী টাটা সুমো বা কমান্ডার জিপের টিকিট কেটে সরাসরি দার্জিলিং চলে আসার পথ। ভাড়া জনপ্রতি 120 ভারতীয় রুপির মতো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। সাদিদরা এতটা জার্নি সহ্য করতে পারলেও নীলার হয়তো সেক্ষেত্রে বেশ কষ্ট হবে। তাই সাদিদ যতটুকু সম্ভব নীলার জন্য স্বাচ্ছন্দ্যবোধের ব্যবস্থা করেছে। বিমানে গেলে ঢাকা শিলিগুড়ি লম্বা বাস জার্নিটা কম হবে। তাই তারা বিমানপথে বাগডোগরা পর্যন্ত যাওয়ার প্ল্যান করেছে। ঢাকা থেকে বিমানে যেতে চাইলে ঢাকা কলকাতা বাগডোগরা ফ্লাইটে যেতে হবে। তারপর বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে ট্যাক্সিতে দার্জিলিং যেতে পারবেন। বাগডোগরা থেকে দার্জিলিংয়ের দূরত্ব 58 কিলোমিটার। ট্যাক্সিতে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো। মেঘের দেশ স্বপ্নীল ভুবনের দার্জিলিং শহরে এসে পৌঁছাতেই সবার মুখে এক তৃপ্তির রেখা ফুটে উঠল। জার্নির ক্লান্তিটা এই অতি সৌন্দর্যের কাছে নিতান্তই ফিকে মনে হচ্ছে। সবাই চলন্ত ট্যাক্সির জানালা দিয়ে শহরের এই সৌন্দর্য অবলোকন করছে।
সাদিদ এক হাতে নীলাকে কাছে টেনে যত্নে আগলে নিল। কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, ভালো লাগছে? ভীষণ, খুব সুন্দর, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। নীলার চোখে মুখে মুগ্ধতার বহিঃপ্রকাশ দেখে সাদিদও মৃদু হাসল। এগিয়ে এসে নীলার কপালের একপাশে চুমু দিয়ে আদর দিল। নীলা দ্রুত ট্যাক্সিতে অবস্থিত বাকি সবার দিকে এক পলক তাকাল। সবাই তাদের অবস্থা দেখে মুখ টিপে মিটমিটিয়ে হাসছে। নীলা তা দেখে লজ্জায় দ্রুত মাথা নুড়াল। সাদিদটাও না, বড্ড বেশরম। তারা দার্জিলিং শহরের 4 স্টার হোটেল সেন্ট্রাল হেরিটেজে রুম বুকিং করেছে। বাকিদের জন্য 2টা ডাবল বেডের 2 রুম নেওয়া হয়েছে। আর নীলা সাদিদের জন্য বিগ সাইজের একটা রুম। নীলা রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল। মুখে অনাবিল খুশির পাশাপাশি অনিচ্ছা সত্ত্বেও কিছুটা ক্লান্তি চলে আসছে। সাদিদ রুমে ঢুকে নীলাকে এমন অবস্থায় দেখে হাসল। ল্যাগেজগুলো রেখে নীলার পাশে বসে তার মাথায় আলতো করে হাত বুলাল। মাথায় সাদিদের স্পর্শ পেতেই নীলা চোখ খুলে তাকাল। বেশি কষ্ট হচ্ছে? নীলা মৃদু হাসল। মাথা ডানে বামে নাড়িয়ে বলল, না তেমন না। আপনি তো কষ্ট করতে দিলেনই না। তারপরও যতটা করেছ তোমার জন্য অনেক। এখন কষ্ট করে আরেকটু উঠো তো। ওয়াশরুমে গিয়ে একটা হট শাওয়ার নাও। তখন দেখবে শরীরটা অনেক ঝরঝরা লাগবে। এখানে তো অনেক ঠান্ডা। এখন শাওয়ার নিতে পারবো না। আরে অবুঝ পাখি, গরম পানি দিয়ে করবে। শাওয়ার না নিলে শরীর আরও বেশি মেজমেজ করবে। ততক্ষণে আমি কফি আর হালকা নাস্তার অর্ডার করে দিচ্ছি। আচ্ছা। নীলা এবার ভাদ্র মেয়ের মতো উঠে বসল। টলতে টলতে সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। সাদিদ সেদিকে তাকিয়ে হাসল। তারপর রুম সার্ভিসকে হট কফি দিতে বলল। নীলা ফ্রেশ হয়ে আসতেই সাদিদও ফ্রেশ হয়ে নিল। কফি আর হালকা নাস্তা করা শেষ হতেই সাদিদ বলে উঠল, পাখি এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে আর কোথাও ঘুরতে যাব না। কাল সকাল সকাল ঘুরতে বেরিয়ে যাব। এখন তাহলে একটু ঘুমিয়ে নাও। এতটা জার্নির পর একটু ঘুমিয়ে নিলে তোমার ভালো লাগে। কয়েক ঘন্টা পর উঠে তারপর আবার ডিনার করবে। আপনি ঘুমাবেন না? সাদিদ মৃদু হেসে বিছানায় শুয়ে নীলার দিকে হাত বাড়িয়ে দিল। নীলা এতক্ষণ অন্য ভাবনাতে মগ্ন থাকলেও এখন আবারও একছাক লজ্জা এসে তাকে ভর করল। সাদিদের সাথে এইভাবে এক রুমে এক বিছানায় থাকতে প্রথমবার বিধায় নীলার বেশ জোরতা কাজ করছে। নীলাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে সাদিদি তাকে টান দিয়ে নিজের পাশে শুইয়ে দিল। দুইজনের উপর মোটা কম্বলটা ভালো করে দিয়ে দিল। নীলাকে অন্য পাশে তাকিয়ে থাকতে দেখে সাদিদ বলে উঠল, পাখি, বুকে আসবে? নীলা সাদিদের মুখের দিকে তাকাল। সবসময় দুষ্টুমি করলেও নীলা জানে সাদিদ কখনো তার ইচ্ছার বিরুদ্ধে জোর খাটাবে না। নীলার মর্জি ব্যতীত সাদিদ কখনোই তাকে নিজের কাছে টানবে না। এতটুকু বিশ্বাস তো নীলা সাদিদকে চোখ বন্ধ করেই করতে পারে। নীলার মুখে ভালোবাসার মানুষটার জন্য সীমাহীন শ্রদ্ধা প্রকাশ পেল। সে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে সাদিদের বুকে মাথা রাখল। নীলা সাদিদের বুকে মাথা রাখতেই সাদিদ তাকে দুই হাতে টেনে নিজের সাথে আর নিবিড়ভাবে মিশিয়ে নিল। নীলার মাথায় শব্দ করে দীর্ঘ একটা চুমু খেল। তুমি হয়তো কল্পনাও করতে পারবে না আমার আজ কতটা শান্তি অনুভব হচ্ছে। বুকটা এই উষ্ণতার জন্য কতটা পড়েছে তার হিসাব রাখা দুঃসাধ্য বউ। বুকটা এবার দার্জিলিংয়ের পরিবেশের মতোই শীতল হয়ে গেল। নীলা সাদিদের মুখে এমন কথা শুনে তার বুকে মুখ গুজে নিঃশব্দে হাসল। সাদিদের কাছেও এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার প্রাণপাখি তার এতটা কাছে। একই বিছানায় একই কম্বলের নিচে তারা অবস্থান করছে।
এমন একটা দিনের প্রত্যাশা সাদিদের কত করেছে সেটা কেবল সেই জানে। আর আজ দুইজনে এতটা কাছে আছে, ভাবতেই সাদিদ খুশিতে পুলকিত হচ্ছে। এর থেকে সুখের মুহূর্ত আর কি হতে পারে? সাদিদ মাথা নিচু করে নীলার দিকে তাকাল। তার চোখের পাতা মৃদু নড়াচড়া করছে। ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই বোধহয় সে ঘুমিয়ে যাবে। সাদিদ নিজের চোখ বন্ধ করে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। সাদিদের এসব জার্নিতে প্রবলেম হয় না। সে স্বাভাবিকভাবেই নীলার মাথায় হাত বুলাচ্ছে। মিনিট 10 পরই সাদিদ তার বুকে নীলার ঘন নিঃশ্বাস অনুভব করতে পারল। তার প্রাণপাখি ঘুমিয়ে পড়েছে। সাদিদ মৃদু হেসে নীলাকে আস্তে করে বালিয়ে শুইয়ে দিল। তার একটা ফ্রেশ ঘুম প্রয়োজন। সাদিদ ঝুঁকে এসে একদৃষ্টিতে নীলার মুখটার দিকে তাকিয়ে রইল। তার ডান গালে হাত রেখে বাম গালে চুমু দিল। একে একে নীলার গালে, কপালে গুটি কয়েক চুমু খেল। নীলার ক্লান্তিতে এসবে বিন্দুমাত্র হুঁশ নেই। সাদিদ আবারও নীলাকে এমন গভীরভাবে ঘুমাতে দেখে হাসল। আবারও সে কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে আদর করল। তারপর আস্তে করে নীলার পাশে শুয়ে তাকে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। নীলা ঘুমিয়ে পড়লেও সাদিদের যে ঘুম হবে না। একে তো নীলা তার এতটা কাছে রয়েছে, দ্বিতীয়ত তাদের মধ্যে বৈধ সম্পর্ক। নিজের স্ত্রী এতটা কাছে থেকেও দূরে থাকলে এটা যে সহ্য করা যায় না। সাদিদের জন্য তো আরও কষ্টদায়ক। সে যে নীলাকে খুব বেশি চায়, সেটা হোক শারীরিক বা মানসিক। কোনো ক্ষেত্রেই নীলার প্রতি সামান্য দূরত্বটা সে সহ্য করতে পারে না। কিন্তু সাদিদ তাকে ভীষণ ভালোভাবে। তাই নীলাকে ভালোবাসতে চায়, কষ্ট দিতে নয়। নীলা যে এখন প্রচণ্ড ক্লান্ত সেটা সাদিদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। তাই তো এত কাছে থেকেও সে নীলাকে কাছে টানেননি। নীলা হয়তো সাদিদের কথা ভেবে না করতে পারত না, কিন্তু সাদিদ যে এমনটা করবে না। এই মেয়েটাকে ভালোবাসে সে। সে তাকে সীমাহীন চায়। দুষ্টুমি করে, হয়তো বারবার লজ্জায় ফেলে, বিনা কারণে হেনস্থা করে। কিন্তু তাই বলে যে তার কষ্ট বুঝবে না এমন প্রেমিক বা স্বামী সে নয়। সাদিদ নীলার মাথায় হাত বুলিয়ে তার ঘুমন্ত মুখটার দিকে আবারও তাকাল। একদৃষ্টিতে মুগ্ধ চোখে নিজের প্রাণপাখিটাকে দেখতে লাগল। এ মুগ্ধতার যেন কোনো শেষ নেই। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর একটা সময় সে আবেগময় কণ্ঠে নিচু স্বরে বলে উঠল, ভালোবাসি পাখি, খুব বেশি। এতটা পথ জার্নি করে গতরাতটা নীলা বেঘুরে ঘুমিয়েছে। সাদিদও আর বিরক্ত করেনি। সকালে ঘুম থেকে উঠেই নীলা নিজেকে খুব ফ্রেশ অনুভব করল। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াতে নীলার ঘুম সাদিদের আগেই ভেঙে গিয়েছে। নীলা চোখ পিটপিট করে খুলে তাকাল। তার পাশেই সাদিদ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। কিন্তু নীলা বেশ অবাক হল একটা জিনিস লক্ষ্য করে। দার্জিলিংয়ে বরাবরই ঠান্ডা বেশি। এক কথায় বলা চলে অসময়ে বৃষ্টিপাত, কুয়াশা আর বছরের একটা নির্দিষ্ট সময়ে হালকা তুষারপাতে আবহাওয়াতে সবসময়ই শীত ভাব। আর নীলার মতো শীতকাতুরে মেয়ে হলে তো কথায় নেই। রুম হিটার থাকলেও নীলার প্রচণ্ড ঠান্ডা লাগছে। সে কম্বল মুড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। কিন্তু অপর পাশে সাদিদের শরীর উন্মুক্ত। হয়তো বা নীলাকে জড়িয়ে রয়েছে বিধায় কম্বলটা সরাতে পারেনি। সেই জন্য নিজের পরনের শার্টটাই খুলে পাশে রেখে দিয়েছে। সাদিদের সাথে এমন উন্মুক্ত অবস্থায় শুয়ে আছে বিধায় নীলার বেশ লজ্জা লাগতে লাগল। কিন্তু তারপরও সে বেহায়ার মতো সাদিদের মুখমণ্ডল পর্যবেক্ষণ করতে লাগল। ঈষৎ কি মুগ্ধতা তার চোখে মুখে। নীলা হাত বাড়িয়ে তাকে স্পর্শ করতে গিয়েও লজ্জা পেয়ে সরিয়ে নিল। কিন্তু বেহায়া চোখজোড়াকে সামলাতে পারল না। সাদিদের বক্ষরমে নীলার নজরটা আটকে রইল।
সুগঠিত পুরুষদীপ্ত শরীরের সাথে বক্ষরমটা খুব সুন্দরভাবে মানিয়ে গিয়েছে। নীলা দ্রুত চোখ সরিয়ে নিল। সে আবার কবে থেকে এতটা নির্লজ্জ হয়ে গেল? হয়তো বা সঙ্গ দোষে অটোমেটিকলি প্রভাব পড়েছে। আপনমনে ভেবেই নীলা নিঃশব্দে লাজুক হাসল। কম্বল সরিয়ে বিছানা থেকে উঠতে গেলেই হাতে টান পড়ল। নীলা কিছু বুঝার উঠে আগেই সাদিদ তাকে হেঁচকা টানে বিছানায় ফেলে তার উপর আধশোয়া হল। নীলা তার এমন কাণ্ডে ভ্যাবাচেকা খেয়ে গেল। এমন করেছেন কেন? তোমার জন্য। মানে? আমি আবার কি করলাম? এতক্ষণ ধরে আমাকে দেখে কোনো ফ্রি না দিয়েই চলে যাচ্ছ? এটা তো খুব অন্যায়। নীলা শুকনো একটা ঢোক গিলল। সাদিদ কিভাবে টের পেল? সে তো ঘুমিয়েছিল। নীলা হার না মেনে চাপাবাজিতে লাগল। একদম মিথ্যা কথা বলবেন না। আমি এমন কিছু করিনি। তাই বুঝি? তাহলে এমন আটকে যাওয়া গলায় কথা বলছো কেন? না মানে আপনার জন্য। আপনার এমন ভাব দেখলে যে কোনো মানুষেরই কণ্ঠ আটকে যাবে। নীলার মিথ্যা কথায় সাদিদ মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল। পরমুহূর্তেই নীলার দুই হাত বিছানার সাথে ঠেসে ধরে সাদিদ নিজের মুখ তার মুখের একদম কাছে নিয়ে গেল। নীলার মুহূর্তের মধ্যেই দৃষ্টি এলোমেলো হতে লাগল। সাদিদের তপ্ত নিঃশ্বাস নীলার চোখ মুখে পড়তেই সে মৃদু কেঁপে উঠতে লাগল। কিন্তু তোমার তো সবকিছুই আটকে যায়। এই যেমন এখনকার কথাটাই বললে। সাদিদের টিটকারি কথায় নীলা মুখ ফিরিয়ে লাজুক হাসল। আবারও উঠতে চাইলে সাদিদ বাধা দিল। আমার পাওয়া না দিয়ে কোথায় যাচ্ছ? কিসের পাওয়া? ছাড়ুন, আমি উঠব। নীলা লজ্জায় দাপাদাপি করতেই সাদিদ তাকে আবারও ঠেসে ধরল। ক্রমশ নেশাক্ত কণ্ঠে বলল, তোমাকে তো ক্লান্তি দূর করার সুযোগ দিলাম। ফলস্বরূপ আমার ক্লান্তি দূর করা তো তোমার জন্য বাধ্যতামূলক। সাদিদ এতটুকু বলে থামল। নীলার আরেকটু কাছে এসে তার নিচের ঠোঁটে সাদিদ নিজের বৃদ্ধাঙ্গুল রাখল। ঠোঁটে সাদিদের আঙ্গুলের স্পর্শ পেতেই নীলা মৃদু কেঁপে উঠল। সাদিদ কয়েকবার আলতো করে তার ঠোঁটে স্লাইড করতে করতে নেশালো কণ্ঠে বলল, আমার ক্লান্তি দূর করার এনার্জি দিবে না? প্লিজ উঠতে। নীলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সাদিদ তার অধরে নিজের অধর ছুঁয়ে দিল। নীলার মনে হচ্ছে তাকে কেউ কারেন্ট দিয়ে শক দিচ্ছে। ভিতরে নাম না জানা ভূমিকম্পের ন্যায় অনুভব হচ্ছে। নীলা সাদিদের উন্মুক্ত পিঠ খামচে ধরল। ধারালো নখের আছড়ে পিঠ বোধহয় ছিলে যাচ্ছে। সাদিদ আরও একবার নীলার ঠোঁটে আদর দিয়ে নিজেকে সরিয়ে আনল। নীলার বুক ক্রমশ উঠানামা করছে। জীবনে প্রথম সাদিদের থেকে এমন স্পর্শ পেয়ে নীলা নিজেকে ঠিক সামলাতে পারছে না। সাদিদ নীলার অবস্থা দেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, এইটুকুতেই এই অবস্থা? সামনে তুমি কি করবে সেটা আমি ভাবতেই পারছি না। ব্যান্ডেজ তো শিওর এক বক্স লাগবে। নীলার লজ্জায় লাল হওয়া মুখ ফিরিয়ে চোখ খোলে সাদিদের দিকে অবাক দৃষ্টিতে তাকাল। মানে সে সাদিদের কথাটা ঠিক আঁচ করতে পারেনি। সাদিদ নিচের ঠোঁট কামড়ে মৃদু হেসে বলল, এখনই বোধহয় পিঠ কেটে রক্ত বের হচ্ছে। সামনের জন্য তো বক্স লাগবেই। নীলার লজ্জায় বোধহয় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে সাদিদকে মৃদু একটা ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরাল। তারপর এক দৌড়ে ওয়াশরুমে। সাদিদ সেদিকে তাকিয়ে শব্দ করেই হেসে দিল। নাস্তার পরপরই তারা ট্যাক্সি নিয়ে দার্জিলিং শহর ঘোরার জন্য বেরিয়ে পড়ল। হানিমুন কাপল সাদিদ নীলা পিছনের সিটে বসেছে। সাদিদ নীলাকে এক হাতে জড়িয়ে নিয়ে দার্জিলিং শহর উপভোগ করতে লাগল। ড্রাইভারের পাশে অর্ণব বসেছে। তার আর প্রিয়তির মধ্যে মানবিমান পর্ব চলছে। তাই দুইজনে আলাদা সিটে বসেছে। তানবীরের খুশি আর দেখে কে।
কিন্তু পরমুহূর্তেই যখন শান্তর পাশাপাশি তাকে বসতে হল তখনই তার খুশি হাওয়া হয়ে গেল। অর্ণবের সাথে এক প্রকার কথা কাটাকাটি হয়ে গিয়েছে, কিন্তু সে নিজের জায়গায় অনল। তানবীর রাগে ফোঁসফোঁস করতে করতে শান্তর পাশে গিয়ে বসল। শান্ত তানবীরের পাশে বসতে হচ্ছে বিধায় বেশ ইতস্ততবোধ করছে। সেও প্রিয়তিকে মাঝখানে বসতে বলেছে, কিন্তু প্রিয়তিরও এক কথা, নো ওয়ে। এই ঝগড়ুটে তানবীরের জন্য আমার বাবুর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। এই ছেলের পাশে আমি কিছুতেই বসব না। একটা থাপ্পড় মারব মিথ্যা কথা বললে। তোর নিজের জন্য কথা শুনেছিস। তানবীর সাইড থেকে আবারও প্রিয়তির সঙ্গে লাগতে গেলে সাদিদ ধমকে উঠল, চুপ কর তোরা, আর একটা কথাও বলবি না। দাদা আপ গাড়ি স্টার্ট কিজিয়ে। ট্যাক্সির চালকও তাদের ঝগড়ায় অবাক দৃষ্টি রেখে গাড়ি স্টার্ট করল। গন্তব্য এখন জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। শান্ত প্রিয়তিকে অনেক বলেও রাজি করাতে পারেনি, তাই বাধ্য হয়ে তাকেই মাঝখানে বসতে হয়েছে। সে একটা বিষয় ভেবে কুল করতে পারছে না, এমন সাধারণ বিষয় নিয়ে এই ছেলেটা এতটা ঝগড়া কিভাবে করতে পারে। আসলে ঝগড়ার উৎপত্তির ঘটনা ঘটেছিল নাস্তা শেষ করে আসার টাইমে, যখন তানবীর দাঁত চেপে প্রিয়তিকে বলেছিল, আমরা দার্জিলিং এসেছি, পাহাড়ের রানী বলা চলে, কিন্তু তুই এমন বান্দরের মতো সেজে এসেছিস কেন? মনে হচ্ছে পাহাড় রাজ্যে নই, কোনো ভূত রাজ্যে এসেছি। কি এত বড় কথা? তুমি আমার মেকআপ নিয়ে আজেবাজে কথা বলছো? এত বড় সাহস! এখানে সাহসের কি দেখলি? তোর মতো খচ্চর মেয়ের জন্য আমাকে নিজের মূল্যবান সাহস খরচ করতে হয় না। তুমি আবারও আমাকে অপমান করছো? তোকে সম্মান করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাদের ঝগড়াঝাটির মনোভাব দেখে পাশ থেকে অর্ণব সহ সবাই দ্রুত হাজির হল। কি হয়েছে বাবু? দেখ না বাবু, এই তানবীরটা আমাকে যাচ্ছে তাইভাবে অপমান করছে। এই শালা, কি বলেছিস? হালার পুত শালা কইবি না। তোর মতো বাবুর বোনকে আমি বিয়ে করতে বইসা রইছি না। ফালতু কথা বাদ দিয়ে কি বলেছিস সেটা বল। চরম সত্যি একখান কথা, তোর এই বাবুকে আমার ভূত বলে মনে হচ্ছে। ভাবছিলাম খাইয়াটাইয়া কিছু পরিষ্কার হইয়া যাইব। কিছু হয়েছে, কিন্তু যতলা লাগাইছে এখনো কয়েক কেজি বাকি। আমি শুধু এইটাই বললাম। দেখলে বাবু, কি বাজে কথা। আমি শুধু প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট, আইলাইনার, আইশ্যাডো, ম্যাট লিপস্টিক আর অল্প কিছু জিনিস দিয়ে মেকআপ করেছি। এটা কি খুব বেশি? প্রিয়তি বাবুর মতোই ফেস বানিয়ে কথাটা বলল। অর্ণব একটু গলা কেশে তানবীরের দিকে তাকাল। এখন এই ছেলেকে কিছু বললে শিওর উল্টো হাতাহাতিতে লেগে যাবে, তাই বেশ নরম গলায় প্রিয়তিকে বলল, বাবু বেশি না, এই কমলা লিপস্টিকটা অল্প একটু মুছে দাও। সাথে চোখের উপরে লাল লাল এগুলো যা লাগিয়েছ একটু মুছে ফেল। দেখবে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। তার মানে তুমিও এই তানবীরের সাথে মিলে কথা বলছো? খবরদার আমার কাছে আসবে না। তোমার সাথে আমার কোনো কথা নেই। এই বলে প্রিয়তি রাগ দেখিয়ে সামনে চলে যেতেই অর্ণব পিছন থেকে হাত টেনে ধরে। প্রিয়তি আরও রেগে গিয়ে সবার সামনেই তার হাত ঝাটকা দিয়ে সরিয়ে দিয়েছিল, যার জন্যই অর্ণবেরও রাগ হয়েছে। দার্জিলিং শহরের পাহাড়ি রাস্তাগুলো বেশ আঁকাবাঁকা। আচমকা গাড়ির মোড় ঘুরতেই শান্ত বেখেয়ালিতে তানবীরের গায়ের উপর এসে পড়ে, আর তৎক্ষণাৎ তার ভাবনাতে বেঘাত ঘটল। আচমকা শান্তর এভাবে ব্যালেন্স হারানোটা তানবীরও আন্দাজ করতে পারেনি, তাই সে শান্তর কোমর চেপে ধরল। পুরুষালী শক্ত হাতের ছোঁয়াতে শান্ত বর্তমান সবকিছু ভুলে শিহরিত হতে লাগল।
সে একেবারে তানবীরের সাথে মিশে রয়েছে। উপস্থিত সবাইও এমন একটা পরিস্থিতিতে পড়ে চমকে গিয়েছে। তানবীর আর চোখে বাকি সবাইকে দেখে শান্তর কোমর থেকে হাত সরিয়ে তাকে ধমকে উঠল। চোখ কোথায়? দেখছিলে না সামনে মোড় রয়েছে? যত সব। তানবীর রাগ দেখিয়ে জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করল। কিন্তু অপরদিকে শান্ত আজ একদমই রাগ করেনি। তার জানা নেই কিন্তু তার রাগ হচ্ছেই না, বরং তার অজান্তে খুব খুশি অনুভব হচ্ছে। কেননা বাওয়াল রিসোর্টের সেদিনের রাতের পর থেকে তানবীর তার সাথে ভুলেও কথা বলেনি। এক প্রকার তার ছায়াও মারাতে সে অনিচ্ছুক। এরপর থেকে বার কয়েক দেখা হলেও তানবীর তাকে এক প্রকার এড়িয়ে গিয়েছে। যেখানে শান্তর রাগ করবার কথা সেখানে তানবীরের এমন আচরণ তার বোধগম্য হয়নি। কিন্তু আজ রাগ করে হলেও তানবীরের মুখে নিজের জন্য কোনো শব্দ শুনে শান্তর ভালো লাগছে। অজান্তেই তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। আর চোখে তানবীরের মুখের একটা পাশ দেখতে পেয়ে তার হাসির রেখা বিস্তৃত হল। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডাতে এসে নীলাসহ সবাই মুগ্ধ চোখে দেখতে লাগল। সত্যি কথা বলতে গেলে এরকম নান্দনিক শিল্প চোখে দেখলে মুগ্ধতা এসে বিরাজ করবেই। দার্জিলিং শহরের উঁচু ইমারতগুলোর মধ্যে এই পিস প্যাগোডা অন্যতম। দার্জিলিং শহর থেকে 10 মিনিটের ডাইভিং ডিস্টেন্সে অবস্থিত এই দোতলা সাদা বৌদ্ধ মন্দিরটি তৈরি করা হয়েছিল ট্রেডিশনাল জাপানিজ স্টাইলে 1972 সালে। মন্দির থেকে অল্প দূরেই রয়েছে পিস প্যাগোডা, যেখানে ভগবান বৌদ্ধের 4টি অবতার দেখানো হয়েছে। এই প্যাগোডার টপ থেকে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিংয়ের পাহাড় শ্রেণীর অতীব সুন্দর দৃশ্যপটের দেখা মিলে। নীলা শুধু ছবিতেই এই কাঞ্চনজঙ্ঘা নিয়ে হৈহট্টগোল দেখে এসেছে। আজ চোখের সামনে এমন দৃশ্য দেখে খুশিতে তার চোখে অশ্রুকণার অস্তিত্ব প্রকাশ পেল। সাদিদ নীলাকে এক হাতে বুকে চেপে ধরে নিঃশব্দে হাসল। সে নীলার অনুভূতি বুঝতে সক্ষম। তারা যখন সর্বপ্রথম এমন দৃশ্যের সম্মুখীন হয়েছিল, আবেগে তারাও আপ্লুত হয়েছিল। প্যাগোডা থেকে তারা রওনা দিল হ্যাপি ভ্যালিটি স্টেটের উদ্দেশ্য। দার্জিলিং চকবাজার থেকে এইটি স্টেটটির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। দার্জিলিং ভ্রমণে আসবেন অথচ দার্জিলিংয়ের বিখ্যাতটি স্টেট দেখবেন না, এমনটা কি হয়? তাই কাছ থেকে দার্জিলিং চা বাগান না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। এটি 1854 সালে স্থাপিত 440 একর জমির উপর বিস্তৃত দার্জিলিং শহরের দ্বিতীয় প্রাচীন চা বাগান। এখানে কিছু কিছু চা গাছ রয়েছে যেগুলো প্রায় 100 বছরের বেশি পুরনো। 1500-এর বেশি শ্রমিক এই হ্যাপি ভ্যালিটি স্টেটে কাজ করে। ছবির ন্যায় সুন্দর এই চা বাগানটির মাঝখান দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে হাঁটা এবং ফ্যাক্টরিতে গিয়ে সরাসরি চা প্রসেসিং দেখা এক অসাধারণ অভিজ্ঞতা বলা চলে। এই সুন্দর চা বাগান থেকে পুরো শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়। 100 রুপি খরচ করে গাইডের মাধ্যমে পুরো চা বাগান ও চা উৎপাদন দেখতে পাওয়া যায়। আবার ইচ্ছে থাকলে এখানে চা খাওয়ার সাথে চা পাতা কেনারও সুযোগ আছে। সাদিদরা একদম অরিজিনাল হ্যাপি ভ্যালিটি স্টেটের চা খেতে ফ্যাক্টরির একদম সামনে চলে আসল। আশেপাশে আরও অনেকগুলো টি শপ রয়েছে, কিন্তু অরিজিনাল হিসেবে এর তুলনা হয় না। একজন লোকাল মহিলা এখানে হ্যাপি গোল্ডেন নামে ছোট একটি চায়ের শপ চালান। তিনি মূলত ফ্যাক্টরির চায়ের পাতা সংগ্রহ করে চা বানান। সাদিদরা সবাই ব্ল্যাক টি নিল। চায়ের কাপে এক চুমুক দিয়েই নীলাশান্ত প্রায় চেঁচিয়ে উঠল, ওয়াও, অসাধারণ টেস্ট! এর জন্যই বোধহয় দার্জিলিংয়ের এই টি স্টেট এত বিখ্যাত। জাস্ট অসাধারণ! বাকি সবাই তাদের উচ্ছ্বাসিত মনোভাব দেখে হাসল। তানবীরও আর চোখে শান্তকে দেখতে লাগল। মুহূর্তেই তার বুকের বামপাশে তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করতেই সে দ্রুত দৃষ্টি ফিরাল।
অন্য পাশে তাকিয়ে বার কয়েক জোরে শ্বাস টানল। সাদিদ তাকে খেয়াল করে বলল, কি রে, তুই ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমার চা খাওয়া শেষ। আমি ট্যাক্সির কাছে গিয়ে দাঁড়াচ্ছি, তোরা আয়। তানবীর কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত জায়গা ছেড়ে সামনে হাঁটা দিল। শান্ত তার গমনপথের দিকে তাকাল। সে কিছুতেই এই ছেলেটাকে বুঝে উঠতে পারে না। এতক্ষণ কত দুষ্টুমি করছিল, আর হঠাৎ করেই এমন গম্ভীর। সাদিদরাও চা খেয়ে বাগান থেকে বেরিয়ে পড়ল। সাদিদ ট্যাক্সির সামনে এসে অর্ণব আর তানবীরের উদ্দেশ্য বলল, আজকে আর বেশি দূরে কোথাও ঘুরতে যাব না। এখান থেকে বেরিয়ে ইসলামিয়া হোটেলে লাঞ্চটা করে অবজারভেটরি হিলে চলে যাব। সেখানটা ওদেরকে দেখিয়ে সোজা হোটেলে। সাদিদের কথাটা ধরতে দুই দুষ্টু বন্ধুর বেশি সময় লাগল না। তারা দুইজনে দুই পাশ থেকে সাদিদের কাঁধে ধাক্কা দিয়ে মিটমিটিয়ে বাঁকা হাসছে। সাদিদ তাদের কর্মকাণ্ডে নিচের ঠোঁট কামড়ে মাথা নিচু করে হাসতে লাগল। নীলা চোখ বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাদেরকে পরখ করতে লাগল। বিষয় কিছু বুঝতে উঠতে না পেরে বোকার মতো প্রশ্ন করল, কেন? আর কোথাও গেলে কি সমস্যা? নীলার বোকামার্কা প্রশ্ন শুনে অর্ণব আর তানবীর পেট ধরে হাসতে লাগল। এবার শান্তপ্রিয়তিও এই দুই বাদরকে তীক্ষ্ণ চোখে দেখতে লাগল। শান্তর বোধ হয় এতক্ষণে সত্যিই শান্তি ফিরে এসেছে। সে একদৃষ্টিতে মুগ্ধ চোখে তানবীরের ঠোঁট বাঁকিয়ে হাসি দেখতে লাগল। কিন্তু পরমুহূর্তেই তানবীর আর সাদিদের হাবভাব দেখে পাশে দাঁড়ানো প্রিয়তির দিকে তাকাল। তারা দুজনই একে অপরের দিকে তাকাল। দুইজনের দৃষ্টি মিলিত হতেই তারা মাথা নিচু করে লাজুক হাসল। তারপর মানসম্মান রক্ষার্থে ভদ্র মেয়েদের মতো নিজেদের জায়গা ত্যাগ করে দ্রুত গিয়ে ট্যাক্সিতে উঠে বসল। মনে মনে দুজনই আওড়াল, সবগুলো বেশরম। এমনভাবে কেউ লোক সম্মুখে বলে? নীলা এখনো ভিতুর ডিমের মতো এই অদ্ভুত মানবরূপী জীবগুলোকে দেখছে। সাদিদ এগিয়ে এসে নীলার পাশে দাঁড়াতেই সে আবারও বলে উঠল, সবাই এমন করল কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সাদিদ এবার নীলার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে দাঁড় করাল। নীলা আশেপাশে তাকাতেই সাদিদ তার নাকে নিজের নাক ঘষা দিয়ে বলে উঠল, তোমার এসব বুঝার কথাও না। তুমি তো আমার পিচ্চি বউ পাখি। আমি বুঝি পিচ্ছি? সরি মাই ডিয়ার ওয়াইফ। পিচ্ছি বাট অ্যাডাল্ট পিচ্ছি। বলেই সাদিদ নীলার গালে আলতো করে কামড় বসাল। নীলা গাল ঘষে চোখ বাঁকিয়ে তাকাতেই সাদিদ তাকে চোখ টিপুনি দিল। আর নীলা আবারও লজ্জা পেয়ে আশেপাশে একবার তাকিয়ে মাথা নিচু করল। দুষ্টু সবগুলো কিন্তু গাড়িতে বসে হানিমুন কাপলের এই মিষ্টি রোমান্সটা দেখতে মিস করল না। তারা বাগান থেকে বেরিয়ে সোজা লাঞ্চের জন্য ইসলামিয়া হোটেলে চলে আসল। দার্জিলিং মসজিদের পাশে অবস্থিত এই হোটেলটা ট্যুরে আসা বাঙালিদের জন্য খুবই বিখ্যাত একটা হোটেল। খাবারের প্রাইস রিজনেবল কিন্তু স্বাদে অনন্য। দার্জিলিংয়ের স্থানীয়রা ভাতের সাথে গরুর মাংস এবং মসুর ডাল খেতে খুব পছন্দ করে। তাই সাদিদরা প্লেইন রাইসের সাথে মসুর ডালসহ তান্দুরি চিকেন, ভেজ ফ্রাইড রাইস, মটর পনির, পনির বাটার মাসালা, চিকেন মাসালা, বিফ বুনা, বিফ কাবাব, বিফ মোমো এবং বিফ চিলি অর্ডার দিয়েছে। জম্পেশ একটা লাঞ্চ শেষে তারা একটু রেস্ট নিয়ে দার্জিলিংয়ের দ্য মল এবং অবজারভেটরি হিলের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। চৌরাস্তা স্কোয়ারের নিকটবর্তী দার্জিলিংয়ের এই মল সবসময় জমজমাট। দোকানপাট, বেকারি, রেস্টুরেন্ট, চা, নানারকম স্ট্রিট ফুড, ঘোড়ায় চলাসহ এই মল পর্যটকদের জন্য এক আনন্দময় স্থান। সাদিদরা সবাই ঘুরে ঘুরে মলটা দেখতে লাগল। তারা টুকিটাকি কেনাকাটাও করল। ফ্যামিলির সবার অগোচরে এই ভ্রমণ বিধায় বেশি কিছু নেওয়া যাচ্ছে না।
নতুবা জিনিসপত্র দেখে ধরা পড়ার সম্ভাবনা থাকবে। সাদিদ ঘোড়া দেখে নীলার উদ্দেশ্য বলল, ঘোড়ায় চড়বে? না, না, এসবে উঠব না। কেন? দার্জিলিং ভ্রমণে আসলে তো সবাই এই সুযোগটুকু হাতছাড়া করতে চায় না। আসলে ভাইয়া, আমি একটা নিউজ পোর্টালে পড়েছিলাম, আমাদের কক্সবাজারে যেসব ঘোড়ায় চড়া হয় তারা অনেক অসুস্থ হয়ে পড়ছে, অনেক ঘোড়া মারাও যায়। আর তাছাড়া নিজেদের খানিক আনন্দের জন্য এসব নিরীহ প্রাণীদের কষ্ট দিয়ে কি লাভ? সাদিদ নীলার দিকেই তাকিয়েছিল। ধীরে ধীরে তার চোখে মুখে নেমে আসলো উপচে পড়া মুগ্ধতা। সে নীলাকে এক হাতে বুকের সাথে আগলে নিয়ে সবাই সামনেই কপালের একপাশে ভালোবাসার স্পর্শ আঁকল। এই মেয়েটা তাকে আর কতভাবে মুগ্ধ করবে? সবারও তো এমনটাই চিন্তা করা দরকার। মানুষদের আনন্দ দিতে যদি নিরীহ প্রাণীদের কষ্ট দিতে হয়, তাহলে দরকার কি এই আনন্দের? উপস্থিত সবাই সাদিদের কাণ্ড দেখে মিটমিটিয়ে হাসতে লাগল। নীলা সাদিদের এমন আচরণে ভীষণ লজ্জা পেল। সে নিচু স্বরে বলল, আপনি এমন নির্লজ্জ কেন? সবাই কি ভাবছে? প্রতিনিয়ত এত মুগ্ধ করো কেন? তাহলে যে এমনটা করতেই হয়। ঈষৎ কি নির্লিপ্ততা উত্তর। নীলা নিচু স্বরে বললেও তানবীর শুনে নিয়ে বলতে লাগল, নীলা, ভালোবাসায় মাঝে মধ্যে নির্লজ্জ হতে হয়। প্রেমে যদি নির্লজ্জতা না থাকে তাহলে সেটা পানসে লাগে। কথায় বলে না টকঝাল মিষ্টি। সবকিছুর কম্বিনেশন দরকার আছে। নীলা তানবীরের উত্তরে আরও লজ্জা পেল। শান্তর চোখে এবার মুগ্ধতা এসে ভিড় জমাল। ছেলেটা সুন্দর করেও কথা বলতে পারে। বোধহয় শান্তর জন্যই সে নিজের রাফ এন্ড টাফ বিহেভিয়ার বরাদ্দ করে রেখেছে। শান্ত তানবীরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাদিদরা ঘুরে মলটা দেখতে লাগল। নীলা, শান্ত, প্রিয়তি সবার জন্য সাদিদ এখানকার দোকান থেকে পাহাড়ি পোশাক কিনে নিল। কিছু জিনিসের মূল্য নয় বরং এর স্মৃতি মূল্যবান। তারাও হাসিমুখে ড্রেসটা নিয়ে নিল। সাথে তারা দার্জিলিং বিখ্যাত স্ট্রিট ফুড মোমো, মাংস বা সবজি দিয়ে পিঠার মতো খাবার খেল। লাঞ্চ করে আসাতে খুব বেশি খেতে পারেনি, কিন্তু গুটি কয়েকে তৃপ্তির কোনো কমতি ছিল না। তারা দার্জিলিংয়ের কমলাও খেল। নীলা আর খেতে রাজি হচ্ছিল না, কিন্তু সাদিদ জোর করে তার মুখে কমলার একটা কোয়া পুড়ে দিতেই তার চোখ বড় বড় হল। সাদিদের দিকে তাকিয়ে সে গালে হাত দিয়ে হেসে দিল। সত্যিই দার্জিলিং শহরের কিছু জিনিস শুধু মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। অসাধারণ দৃশ্যপট, অসাধারণ সব খাবারের স্বাদ। তারা সবাই হাতে কমলা নিয়ে হেঁটে হেঁটে খেতে লাগল। তারা এখন মহাকাল মন্দির পরিদর্শনে যাবে। মলের ঠিক পেছনেই রয়েছে মহাকাল মন্দির, যা অবজারভেটরি হিলের উপরে অবস্থিত। মলের পিছনে ডানদিকের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠলে এই মন্দিরটি দেখতে পাবেন। মহাকাল মন্দিরটি মূলত ভগবান শিবের মন্দির। সাদিদরা মন্দিরের প্রবেশের পূর্বেই কমলার খোসাগুলো সব ডাস্টবিনে ফেলে দিল, কেননা এখানে প্রচুর বানর দেখা যায়। তারা নরমালি কোনো আক্রমণ না করলেও খাবার সামগ্রী অথবা তাদের সাথে লাগতে গেলে আক্রমণ করতে পারে। এই মন্দিরটিকে ইউনিক বলা চলে, কেননা এখানে হিন্দু ধর্মাবলীর দেবদেবীর সাথে বৌদ্ধ ধর্মাবলীদেরও চক্র দেখতে পারবেন। দুই ধর্মের সহাবস্থান দেখা যায় এখানে। তারা সন্ধ্যা নাগাদ এখানে ঘোরাঘুরি করে সবকিছু দেখল। সারাদিন ভালো কাটলেও আচমকা বৃষ্টি শুরু হল। দার্জিলিংয়ে এটা নতুন নয়, এখানে বৃষ্টি যে কোনো সময় হতে পারে। এর পূর্বাভাস স্থানীয়রা ব্যতীত দেওয়া কষ্টকর। নীলাদের সাথে ছাতা না থাকায় তারা সবাই মোটামুটি ভিজে গিয়েছে।
দার্জিলিংয়ের মতো ঠান্ডার জায়গায় বিকেলে এমন বৃষ্টিতে ভিজে সকলের হাড়গোড় সহ কাঁপতে লাগল। তারা দৌড়ে গাড়িতে গিয়ে উঠল। সাদিদ সাথে সাথেই জ্যাকেটের চেইন খুলে নীলাকে বুকে টেনে আনল। টিস্যু দিয়ে মুখমাথা মুছে দিতে লাগল। এতক্ষণের রাগভিমান দার্জিলিংয়ের বৃষ্টিতে ধুয়ে গেল। অর্ণব প্রিয়তিকে টেনে বুকে নিয়ে আসল। যতটুকু সম্ভব পানি মুছিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। মেয়েটার একটা দিকে একটু বাড়াবাড়ি থাকলেও মনটা পরিষ্কার। সেটা অর্ণবের থেকে ভালো আর কে জানে। প্রিয়তিও এবার মিষ্টি হেসে অর্ণবের বুকে মুখ গোজল। তানবীরের হাতে কয়েকটা টিস্যু পেপার। তার হাতগুলো শান্তর দিকে সেগুলো এগিয়ে দিতে নিষ্পিস করছে, কিন্তু কিছু একটার সাথে বাধাপ্রাপ্ত হয়ে দিতে পারছে না। শান্ত নিজেই মাথামুখ মুছতে লাগল। হঠাৎ তানবীরের দিকে চোখ পড়তেই সে বলে উঠল, এভাবে মাথা না মুছে বসে রয়েছেন কেন? মুছে ফেলুন, নতুবা ঠান্ডা লেগে যাবে। তানবীর কোনো প্রত্যুত্তর করল না। সে এবার সামনে বসেছিল, তাই মুখে রাগ জমিয়ে অন্যদিকে তাকিয়ে টিস্যু দিয়ে মুছতে লাগল। কারো তেমন খিদে না থাকায় রাতের খাবারটা তারা পার্সেল করে নিয়ে নিয়েছে, কেননা দার্জিলিং শহর রাত 8টার পর বন্ধ হয়ে যায়। হোটেলে ফিরে যে যার রুমে চলে গেল। সাদিদ দরজার লক খুলতেই নীলা প্রথমে প্রবেশ করল। মুহূর্তেই তার মুখটা অটোমেটিকলি হা হয়ে গেল। সাদিদ দরজা লক করে পিছন থেকে তার পেট জড়িয়ে ধরল। নীলার কাঁধে মুখ ঘষে বলল, বৃষ্টিতে ভিজে গিয়েছ, চেঞ্জ করবে না? জজি। নীলার এতক্ষণে সবকিছু মাথায় আসছে। তখনকার তাদের দুষ্টু কথাগুলো এক এক করে তার মাথায় আসতে লাগল। সে এবার লজ্জায় পুরোপুরি জমে যাচ্ছে। সাদিদ তার কাঁধে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, তাহলে ড্রেসটা চেঞ্জ করে নাও, নতুবা ঠান্ডা লেগে যাবে। নীলা বিনাবাক্য ট্রলি ব্যাগের দিকে এগিয়ে যেতেই সাদিদ বাধা দিল, লাগবে না, ওয়াশরুমে তোমার কাপড় পেয়ে যাবে। নীলার এবার শ্বাস আটকে যাবার অবস্থা, কিন্তু সে এবারও শব্দহীনভাবে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। জানতে চেয়ে কি হবে? সাদিদের যে এসব পূর্বপরিকল্পিত। নীলা ওয়াশরুমে গিয়ে আরেক দফা অবাক হল। রুমের মতো ওয়াশরুমও ফুল দিয়ে সাজানো। লাল গোলাপে ছেয়ে আছে চারপাশ। লজ্জায় নীলার গাল ক্রমাগত লাল হতে লাগল। ওয়াশরুমের একপাশে একটা ঝুড়িতে নীলা একটা চিরকুট লাগানো দেখতে পেল। সাদিদের হাতের গুটি গুটি অক্ষরে লেখা, তাড়াতাড়ি চলে আসো, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঝুড়ির ভিতরে হাত দিয়ে নীলা শপিং ব্যাগ খুঁজে পেল। আকাশি সাদা রঙের মিশেলে পাতলা একটা ওয়েটলেস শাড়ি। তাতে শাড়ির জন্য প্রয়োজনীয় বাদবাকি জিনিস। ব্লাউজটা দেখে নীলার চোখ বেরিয়ে আসার উপক্রম। সাদিদ যে দুষ্টুর সাথে সাথে অসভ্যের শিরোমণি নীলা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আরও রয়েছে শাড়ির সাথে মিলিয়ে 2 জোড়া কাচের চুড়ি। এসব দেখে নীলার শরীর কাঁপতে লাগল, কিন্তু এখন কিছু করারও নেই। সাদিদ তার কথাতে অনড়। সে আগেই বলে রেখেছিল। নীলাও না পেরে রাজি হয়েছিল, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারছে না। এখন কি হবে? নীলা শাড়িটা পাশে রেখে গরম পানি নিল। শরীর বেশ শীতশীত করছে। অসময়ের নতুন জায়গায় বৃষ্টিতে জড়সর্দি বাঁধিয়ে দিতে পারে। তাই শরীর এবং মাথায় গরম পানি ঠেলে অল্প সময়ে একটা শাওয়ার নিয়ে নিল। হাত কাঁপা সত্ত্বেও সে শাড়িটা কোনোভাবে পরার চেষ্টা করল। শাড়ি আর ব্লাউজের এমন করুণ অবস্থা দেখে নীলার এখন হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। সাদিদ বাহির থেকে দরজায় নক করল। এই পাখি কি করো এতক্ষণ? পানির শব্দ কিসের?
তুমি কি শাওয়ার নিয়েছ? নীলার গলায় আওয়াজ আসছে না। সাদিদ আবারও আওয়াজ দিল। এই কি হলো? কথা বলছো না কেন? বেবি, আর ইউ ওকে? জি আসছি। নীলা কাপা গলায় কথাটা বলেই ওয়াশরুমের দেয়ালে শরীর ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। আরও কিছুক্ষণ পার হতেই বাহির থেকে সাদিদের চিন্তিত গলা শুনে নীলা দরজা খুলল। দরজার সামনেই সাদিদ দাঁড়িয়েছিল। নীলাকে দেখে তার বুকটা শব্দ করে ধকধক করে উঠতে লাগল। সাদিদ দুষ্টুমি করে শাড়ির সাথে কোনো সেফটি পিন রাখেনি, তাই এমন শাড়ি সামলে রাখতে নীলার বেশ হিমশিম খেতে হচ্ছে। সেই শাড়ির আঁচল দিয়ে পুরো শরীর ঢেকে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। সাদিদ একটা ঢুক গিলে মাথা ঝাঁকাল। নীলাকে বলে সেও ফ্রেশ হতে চলে গেল। সাদিদ যেতেই নীলা যেন হাঁফ ছাড়ল। এতক্ষণ গলায় এসে দমটা আটকে রয়েছিল। চুল ভিজে থাকায় নীলা ড্রায়ার নিয়ে চুল শুকাতে ড্রেসিং টেবিলের সামনে বসল। আর চোখ ঘুরিয়ে এসে আবারও রুমটা দেখতে লাগল। রুমে কোনো ইলেকট্রিক লাইট নেই, শুধু অগণিত ক্যান্ডেল দিয়ে পুরো রুমটা আলোকিত করা। লালগোলাপ এবং রজনীগন্ধা দিয়ে বিছানা সহ পুরো রুমটা সুন্দর করে সাজানো। এত ফুলের মনোরম সুবাসে মন পুলকিত হতে বাধ্য। নীলার রুম পর্যবেক্ষণের মধ্যেই সাদিদ দরজা খুলে বেরিয়ে আসল। সেও বোধহয় শাওয়ার নিয়েছে, তাই চুল কপালে লেপ্টে আছে। টুপটুপ করে পানি পড়ছে। সাদিদের বুক উন্মুক্ত, শুধু কালো একটা ট্রাউজার পরনে। নীলা বুঝতে পারে না এই ছেলের কি ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি। নীলা তো রুম হিটার থেকেও কেঁপে কেঁপে উঠছে। সাদিদ সাদা টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে নীলার দিকে এগিয়ে আসল। চোখে তার গভীর দৃষ্টি। সাদিদ টাওয়েলটা পাশে রেখে ড্রায়ারটা হাতে নিল। আমি হেল্প করছি। নীলা কিছু না বলে চুপচাপ কাপা হাতে দিয়ে দিল। সাদিদ বেশ যত্ন নিয়ে নীলার ভেজা লম্বা চুলগুলো শুকিয়ে দিল। ড্রায়ারটা রেখে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ গোজল। বার কয়েক লম্বা করে নাক টেনে প্রাণপাখির চুলের মনমাতানো ঘ্রাণ শুকল। নীলার অবস্থা এইদিকে কাহিল। সাদিদ তাকে দাঁড় করিয়ে আয়না দিয়ে তার উপর থেকে নিচে একদৃষ্টিতে চোখ বুলিয়ে নিল। সাদিদের এমন বেশরম চাহনি দেখে নীলা সম্ভব হলে এখনই দরজা খুলে দৌড় দিবে, কিন্তু সেটা যে সম্ভব নয়। কেননা সাদিদ যে তাকে আজ নিজের জালে আটকে নেবার পুরোপুরি ফন্দি এঁটেছে। সাদিদ নেশাক্ত চাহনি নিয়ে নীলার গলায় মুখ গোজল। নীলা কেঁপে উঠে সঙ্গে সঙ্গে শাড়ি খামচে ধরল। সাদিদ নীলার গলায় মুখ ঘষে ভেজা ঠোঁটে উষ্ণ স্পর্শ দিতে লাগল। সাদিদের খোঁচা দাড়ির আঘাতে নীলা স্থির থাকতে না পেরে দূরে সরে যেতে চাইলেই সাদিদ তাকে টেনে এনে তার কোমর চেপে ধরল। সাদিদ তার পেটে হালকা চেপে ধরে কানের কাছে মুখ লাগিয়ে আবেগময় কণ্ঠে আহ্বান জানাল। আমি কৃষ্ণচূড়া রাধাচূড়া অনেক দেখেছি, কিন্তু সব ভুলেছি যেদিন তোমার প্রেমে মজেছি। প্রেম নাকি ভালোবাসা তখন বুঝতেছিলাম না রাজ, কিন্তু তোমার মাদকতা করেছে আমাকে বাধ্য। আজ বলতে দ্বিধা নেই, ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। পরিমাণ করা দুঃসাধ্য, নাম দেওয়া কঠিন থেকে কঠিনতর, কিন্তু নিরদ্বিধায় বলতে পারব, অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমায় ভালোবাসি। তাই তোমাকে চাই। এতটুকু ভালোবাসাও আমার কম মনে হচ্ছে, তাই তোমাকে আরও ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই, নিজের সাথে মিশিয়ে নিতে চাই। নিজের অফুরন্ত ভালোবাসায় তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই। পাব কি সেই অধিকার? দিবে কি সেই অধিকার? নীলা সাদিদের বুকে হেলে পড়ে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। বামপাশের হৃদযন্ত্রটা বোধহয় বুক ফেটে বেরিয়ে আসতে চায়।
নীলাকে নিশ্চুপ দেখে সাদিদ আবারও বলল, ভালোবাসি, আর সারা জীবন বাসব। কিন্তু এই ক্ষেত্রে তোমার অনুমতি ব্যতীত আমি শিকল দিয়ে শক্তপোক্তভাবে বাঁধা। উত্তর দাও পাখি। আমি অপেক্ষা করছি। সাদিদের আবেগমাখা ঘোর কণ্ঠের কাছে নীলাকে হার মানতে হল। সে চোখ খোলে আয়নায় সাদিদের দিকে তাকাল। সাদিদও তাকাল। দুইজনের দৃষ্টি মিলিত হতেই নীলা একবার চোখ বুজে ইশারায় নিজের হ্যাবোধক অনুমতি দিল। সাদিদ তৃপ্তিজনক মৃদু হেসে নীলার গলায় আবারও একটা শব্দ করে চুমু খেল। নীলা লাজুক হেসে মাথা নিচু করল। সাদিদ আয়নার নীলাকে আরও একবার দেখে নীলার আঁচলটা কাঁধ থেকে নিচে ফেলে দিল। নীলা বিস্ফোরিত চোখে তার দিকে তাকাতেই সাদিদের নেশালো চোখ দেখতে পেল। সাদিদের চোখজোড়া তার শরীরের নিষিদ্ধ বাঁকগুলোতে ঘুরঘুর করছে। নীলা আর পারল না। চোখ খিচে বন্ধ করল। সাদিদ তাকে নিজের দিকে ফিরিয়ে পাজাকোলে নিয়ে ফুলে সজ্জিত বিছানার দিকে এগিয়ে গেল। নীলাকে আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে সেও বিছানায় আসল। নিজের ভর নীলার উপর দিতেই নীলা মৃদুস্বরে আহ করে উঠল। সাদিদ মৃদু হেসে তাকে চুমু দিয়ে আদর করতে লাগল। নীলা এখনো চোখ বন্ধ করে রাখাতে সাদিদ তার গালে হাত রেখে মিষ্টি স্বরে বলল, বউ, চোখ খোলো। নীলা চোখ খিচে মাথা নাড়িয়ে না করল। তাই সাদিদ আবারও বলল, চোখ খোলো প্লিজ, আমার জন্য। নীলা তার কথা ফেলতে পারল না। সাদিদ তাকে চোখ খোলতে দেখে হাসল। নীলার কপালে দীর্ঘ চুমু দিয়ে আদর করল। নীলার সমস্ত মুখ লজ্জায় ইতিমধ্যে লালাভ বর্ণ ধারণ করেছে। সাদিদ মুখ এগিয়ে নীলার ভেজা অধরে নিজের অধর স্পর্শ করল। নীলা আবারও চোখ বন্ধ করে সাদিদের উন্মুক্ত পিঠ খামচে ধরল। সাদিদ নিজের এতদিনের জমানো সব তৃষ্ণা মিটিয়ে নীলাকে আদর দিতে লাগল। ভালোবাসাময় কাপল যুগলের ভালোবাসার আরও একটা ধাপ বুঝি এই পাহাড়ের রানীর বুকেই পূর্ণতা পেতে লাগল। চলবে।